হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। আমার কিশোরী মনে ক্ষণে ক্ষণে অভিমান হতে লাগে। স্পর্শ হঠাৎ নিচের মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, আমি একটু মারিয়াকে আমার রুমে নিয়ে যাই। আমি ফ্যাল করে স্পর্শের দিকে তাকিয়ে আছি। নিজের মাকে এই কথা কি বলছে, ওনার দেখি লজ্জাও নাই। মা কি মনে করবে? আমি লজ্জা পেলাম এবার। এইমাত্র স্পর্শের উপর আমার অভিমান হচ্ছিল। তিনি আমাকে রুম দেখানোর কথা বলে ভুলে গেছেন বোধ হয়, কিন্তু এখন আবার স্পর্শের এমন ব্যবহার দেখে আমি লজ্জা পাচ্ছি। নিজের এমন কর্মকাণ্ডে নিজেই লজ্জিত হচ্ছে মনে মনে। নিজের মন তো নিজেই বুঝে উঠতে পারছি না। স্পর্শ কিভাবে এই মন বুঝবে? আমি আসলে একটা পাগলি। আমি নিজেই চিন্তা ভাবনায় মশগুল ছিলাম। তখন মা ছেলের মধ্যে কি কথা হলো আমি কিছুই বুঝতে পারলাম না। শুধু সম্মতি ফিরে পেলাম স্পর্শের হাতের স্পর্শে। তিনি তার বাম হাত দিয়ে আমার ডান হাত আলতো স্পর্শে ধরেছে, তারপর নিয়ে যাচ্ছে দোতলায়। সবার সামনে এভাবে সরাসরি স্পর্শের হাত ধরে হাঁটতে আমার অস্বস্তি হচ্ছিল। আমি মাথা নিচু করে গুটিসুটি পাই স্পর্শের পিছনে পিছনে এলাম। দরজা খুলে ভিতরে ঢুকতেই আমার কানে মৃদুস্বরে একটা কথাই ভেসে এলো, ওয়েলকাম টু মাই রুম মায়া রানী। এই প্রথম স্পর্শ আমার কানের কাছে একদম মুখ ঠেকিয়ে কথাটা বলেছে। স্পর্শের প্রতিটি গরম নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়েছে। আমি চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিয়েছি। কেমন যেন অদ্ভুত ফিলিংস হলো, আমার শরীর কাঁটা দিয়ে উঠলো যেন। বুকের ধুকপুকানি জোরে জোরে বিট হচ্ছে। রুমটা আহামরি খুব সুন্দর না, আসলে আমার কেন জানি পছন্দ হলো না। খুব সাধারণ একটা রুম, ইয়া বড় রুমে একটা ইয়া বড় খাট, একটা ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে আমার চোখ কপালে উঠে গেল। ড্রেসিং টেবিল ভর্তি মেয়েদের জিনিসে ভরপুর। একপাশে বইয়ের সমাহার, অসংখ্য বই আছে। আমি ঘুরতে ঘুরতে খাটের সোজা উপরে দেওয়ালে তাকালাম। দেওয়ালে পেন্টিং করা কিছু ফটো আছে। সেখানে স্পর্শের একটা স্টাইল করা ফটো। মনে হলো এটা ভার্সিটিতে তোলা হবে। ঘুরতে ঘুরতে একটা আর্ট করা ছবি পেলাম। ছবিটার মধ্যে চোখ আর্ট করা শুধু। চোখটা দেখে আমার চেনা চেনা লাগলো, কিন্তু আমি চিনতে পারলাম না। চোখটা এত সুন্দর করে এঁকেছে যে চোখ দেখে আমিও ক্রাশ খাইলাম। চোখটা খুব নজর কাড়া না হলেও আর্ট করাটা অসম্ভব সুন্দর হয়েছে। যে কেউই এক দেখায় চোখের উপর বড় সড়ো ক্রাশ খাবে। শুধু চোখ আর্ট করে বড় করে বাঁধিয়ে রেখেছে। খুব যত্ন সহকারে তার নিচে আবার লেখা মাই লাভ। মাই লাভ দেখে আমি চোখ বড় বড় করে স্পর্শের দিকে তাকিয়ে বললাম, এটা কার চোখ আর কে আর্ট করেছে? আপনি নিচের রুমে এটা এত যত্ন সহকারে রেখেছেন কেন? নিচে আবার লেখা মাই লাভ, এসবের মানে কি? এই চোখের মেয়েটাকে কি আপনি ভালোবাসেন? স্পর্শ পেন্টিং করা ছবিটার দিকে তাকিয়ে অনুভূতি মাখা গলায় বলল, হ্যাঁ, খুব বেশি ভালোবাসি এই মেয়েটাকে, যার চোখের মায়ায় পড়ে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে শুধু মন চায় তাকে সামনে বসিয়ে চোখের দিকে অনন্তকাল চেয়ে থেকে চোখের তৃষ্ণা মেটাই। কিন্তু সে খুব অভিমানী। আমি কাঁদো কাঁদো মুখ করে স্পর্শের মুখে অন্য একজনের জন্য অসীম ভালোবাসা দেখে ডুকরে উঠলাম। এই জন্যই উনি আমাকে এই রুমে আসতে দিত না, খালি বাহানা দেখাতো এই মেয়ের জন্য। কে এই মেয়ে? কোথায় তার বাড়ি? আমাকে না বলে কত ভালোবাসে, তাহলে সেসব কি? আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি বিছানায় থপ করে বসে ফুপিয়ে কাঁদতে লাগলাম মুখ ঢেকে। আগে তো উনি আমার শুধু হবু বর ছিল। এইসব আগে জানতে পারলে আমি নিজের অনুভূতি কন্ট্রোল করতে পারতাম, কিন্তু এখন তো উনি আমার স্বামী। এখন আমি কি করব? কি সুন্দর অবলীলায় আমার সামনে আরেকজনকে নিয়ে ভালোবাসার বাক্য বর্ণনা করলো। কেঁদে কেটে চোখ মুখ লাল করে দিলাম। স্পর্শ আমার দুহাত টেনে মুখ থেকে সরিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, কি হলো তোমার, কাঁদছো কেন? আমি কিছু বললাম না। স্পর্শ আবার বলল, আরে চুপ করে আছো কেন, কথা বলো। হুট করে কাঁদা শুরু করলে কেন? আমি কান্না থামিয়ে স্পর্শকে বললাম, অসভ্য, আপনি চরম অসভ্য লোক, খুব খারাপ। বউ থাকতে অন্য মেয়েকে ভালোবাসি বললেন। এই যে এত বছর ধরে আমার বাবার পিছনে পড়েছিলেন আমাকে ভালোবাসি বলি, এখন বিয়েও করে নিয়েছেন। এখন বলছেন আপনি আরেকটা মেয়েকে ভালোবাসেন। এইভাবে আমাকে ধোঁকা দিলেন।
স্পর্শ আমার চোখের দিকে তাকিয়ে বলল, এই চোখে জল খুব মানায়, কাঁদতে মানা করব না, কাঁদো ইচ্ছে মতো। আমি তোমার ভেজা চোখের প্রেমে পড়তে চাই মায়া রানী। বলেই স্পর্শ আমাকে বলল, পাগলি, পেইন্টিং এ এই অপরূপ সুন্দর অক্ষি দুটি চিনতে পারলে না? তোমার কি এই চোখ পরিচিত লাগেনি? আপনি আবার কোন পরিচিত কাউকে ভালোবাসেন? গাধা, আসো আমার সাথে। স্পর্শ আমার হাত ধরে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে দাঁড় করিয়ে বলল। দেখো তো চোখটা কোথাও খুঁজে পাও নাকি? আমি বোকার চোখে আয়নার দিকে তাকিয়ে আছি। স্পর্শ আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, পাগলি, নিজেকে যে কেউ চিনতে পারে না এটা তোমাকে না দেখলে জানতাম না। তুমি জানো আমি এই তোমার চোখের প্রেমে পড়েছিলাম প্রথম? আমি চোখ কপালে তুলে বললাম, এটা আমার চোখ। আমি আয়নার সামনে থেকে সরে আবার পেইন্টিংটার দিকে তাকিয়ে বললাম, আমার চোখ এত সুন্দর? আমি মুখে হাত দিয়ে তাকিয়ে আছি। নিজের চোখ নিজেই চিনতে পারিনি। ছি, কি লজ্জা। চলো এবার, সবাই না হলে ভাববে আমরা কি না কি করছি। কিন্তু তারা তো আর জানবে না আমার যে বউ তিনি মিনিটে মিনিটে অভিমান করে, কিছু করার সময় নাই। আমি লজ্জায় চুপ করে বেরিয়ে এলাম। মনে মনে দারুণ হ্যাপি আমি। কোরবানির ঈদ আর মাত্র 4 দিন পর। বিয়ের পর এই প্রথম ঈদ আমার ও আপুর। এবার আমার আপুকে ছাড়া একা ঈদ করতে হবে। মনটা ভার। আপু শ্বশুর বাড়ির নতুন মানুষজন নিয়ে দিনটা পার করবে, আর আমি বাসায় আপু আম্মুর সাথে। আপুর মতো যে আমাকে শ্বশুর বাড়ি যেতে হয়নি, তাই আমি স্বস্তি পাচ্ছি। কারণ আপুর মতো আমাকে যদি স্পর্শরা নিয়ে যেত, তাহলে আমাকে বাবা মাকে ছাড়া ঈদ করতে হতো, আর আমি খুব কষ্ট পেতাম। আপুর সাথে দিনরাত ফোনে কথা বলা হয়, তার মনটাও খারাপ, কিন্তু কিচ্ছু করার নাই। বাবা আমাকে আর আপুর জন্য সেম 2 রঙের 3 পিস এনে দিয়েছে। শাশুড়ি মা 2টা শাড়ি দিয়েছে, একটা পরে ঈদের দিন তার বাসায় যেতে হবে। আমি আমতা আমতা করে রাজি হয়েছি। রাতে একটা টেক্সট করলাম স্পর্শকে, তিনি ফোন দিল আমাকে। একটু আধটু কথা হয়, এখন আগের মতো আর ইগনোর করে না। আমি ফোন রিসিভ করে সালাম দিলাম। উনি বলল, শাড়ি পছন্দ হয়েছে? আমি বললাম, আপনি পছন্দ করেছেন? না, আম্মুর পছন্দ। সব সময় আমি পছন্দ করি, এজন্য এবারে আর আমাকে পছন্দ করতে দেয়নি। ওহ, খুব সুন্দর হয়েছে। আম্মুর পছন্দ তো খুব সুন্দর। আমার পছন্দ করা জিনিস সুন্দর না? ভালোই, কিন্তু আম্মুর পছন্দ বেশি সুন্দর। তাই আমার পছন্দের জিনিস পছন্দ না হলেও তোমার সেসব পড়তেই হবে। আপনার পছন্দ খারাপ হলেও আমি পড়তাম, কারণ আপনি মানুষটাই আমার খুব প্রিয়। তাই আপনার সব জিনিস আমার কাছে খুবই স্পেশাল। কথা বলার পর আমি চুপ মেরেছিলাম। স্পর্শকে এইভাবে প্রিয় বলে দিলাম, কথার তালে তালে। স্পর্শ যে আমার মুখে এসব শুনে খুশির জোয়ারে ভাসতেছে, আমি জানি। স্পর্শ আর কথা বলছে না। আমি আমতা আমতা করে নিশ্চুপ আছি। হঠাৎ টুংটুং আওয়াজ করে কলটা কেটে গেল। আমি বোকার মতো তাকিয়ে রইলাম। এটা কি হলো? আমার এত আবেগ মাখা কথা শুনে উনি কিছু না বলেই কল কেটে দিল। আমি রাগ করার টাইম পেলাম না। তার আগেই টুক করে মেসেজ এলো স্পর্শের নাম্বার থেকে। আমি ওপেন করে দেখি, এত আবেগ, অনুভূতি, ভালোবাসা দেখিয়ে আর কখনো আমার সাথে কথা বলবে না। আমি এসব সহ্য করতে পারি না। মন চায় ছুটে গিয়ে তোমাকে বুকের মধ্যে ঝাপটে ধরি, কিন্তু সেসব এই মুহূর্তে অসম্ভব। আমি বাধা, তাই আমাকে কন্ট্রোললেস করবে না। যত ভালোবাসা সব আমার কাছে এসে দেখাবে, বলবে আমি অনুভব করব। আমাকে ছটফট করতে হবে না। আমি জল ভরা দৃষ্টিতে লেখাগুলো পড়লাম। স্পর্শের কষ্টগুলো যেন আমার হৃদয় ছুঁয়ে গেল। আমি তার ভালোবাসার গভীরতা যেন অনুভব করতে লাগলাম। স্পর্শের কথা ভাবতে ভাবতে আমি সারা রাত ঠিক মতো ঘুমোতে পারলাম না। সকালের দিকে আমার ঘুম চোখে নেমে এলো। সকালে ঘুম থেকে উঠতে আমার বেলা হয়ে গেল। এদিকে মায়ের ডাকাডাকি, চোখের ঘুম সব নিয়ে বিরক্ত হয়ে উঠলাম। বিকালে আমি পাশের বাড়ির ঝিনুক আপুর সাথে টেইলার্সের দোকানে এলাম। তার সাথে বাসার সামনেই দোকান, তিনি জামা বানাতে দিয়েছিল, সেটা নেব। আর আমি তার সাথে ঘুরতে এসেছি। দোকান থেকে ফেরার সময় দেখা হলো এলাকার রিপন ভাইয়ের সাথে। তিনি আমাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি দূর থেকে তার কালো মুখের সাদা দাঁতগুলো দেখতে পেলাম। গুঞ্জনের শুনেছি ঝিনুক আপুর সাথে নাকি তার প্রেম আছে। কতটা সত্যি জানি না। ঝিনুক আপু আমার আপুর থেকেও অনেক বড়, তাই তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক নাই। বড়র মতো সম্মান দিয়ে চলি, এসব জিজ্ঞেস করারও সাহস নাই। ওনার যে রাগ, আমি ক্লাস 5-এ থাকতে ওনার কাছে প্রাইভেট পড়েছি। পড়া না পারলে খুব মারতো,
সেই থেকেই ভয় পাই। রিপন ভাইয়ের দিকে একবার তাকালো না আপু। আমি সিআইডির মতো দুজনকে লক্ষ্য করে বাসায় এলাম। আজকের বিহেভিয়ার দেখে মনে হচ্ছে রিপন ভাই আপুকে পছন্দ করে, আপু করে না। কিন্তু আমি সবাইকে বলাবলি করতে দেখেছি, কি মাখামাখি দুজন। কই, আপুর চোখ একবার তাকালো না। আমি রাতে এসব নিয়ে 5 বান্ধবীর সাথে আড্ডা দিলাম। আর একদিন ঈদের, সবাই গরু কিনে ফেলেছে, আমাদেরটাও চলে এসেছে, লাল রঙের গরু। আমি দূরে দাঁড়িয়ে দেখছি শুধু। গরুটার কাছে ঘেঁষতে পারিনি, পারবো কি করে, শিং খাড়া করেই রাখে, মনে হয় কাছে গেলে গুতা মারবে। আমি আবার এই ভয় খুব পাই। স্পর্শ আমাকে কল করে তাদের কেনা গরু দেখালো পরদিন। 2 দিন আগেই আমাদের কোরবানির গরু কেনা হয়ে গেছে। স্পর্শ দিনটা কেনা হয়েছে ঈদের আগের দিন। আমাদের ফ্ল্যাটেরও পাশের ফ্ল্যাটের সবাই সন্ধ্যার আগেই এসে আমাকে গোতাচ্ছে মেহেদি দিয়ে দিতে। প্রতিবার আপু আর আমি দুজনেই মিলে এই কাজ করি। এবার আমাকে একা করতে হবে। আমি অলস ভঙ্গিতে বসে আছি, ভাল লাগছে না। আপুকে ভিডিও কল দিয়ে দেখলাম তিনিও একই কাজ করছে, ননদ টনদ সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছে। আপু অনেক ভালো মেহেদি পরাতে পারে, আমিও তো সুন্দর করে পারি না আপুর মতো। এবার আমাকে কে মেহেদি পরিয়ে দিবে? আপুর শাশুড়ি মা নাকি আপুকে বলেছে কাজ বাদ দিয়ে মেহেদি দিয়ে দিতে, আপুও তাই করছে। আমি কোনো রকম ফুল পাতা দিয়ে কাজ শেষ করলাম। তারপর নিজের হাতের দিকে তাকিয়ে আপুকে কল করে বললাম, এবার আমাকে কে মেহেদি পরিয়ে দিবে? রেস্ট নিয়ে খাবার খা, তারপর আস্তে আস্তে দিয়ে ফেল। আমি পারবো না, তুমি চলে আসো, আমাকে মেহেদি পরিয়ে দাও। বাচ্চাদের মতো করিস কেন? আমি কি করে আসবো? আমি ঈদের 3 দিন পর আসতে পারবো, এর আগে আসা সম্ভব না। কেন? না না, শ্বশুর বাড়ির দাওয়াত, সেখানে, তারপর ফুপু শাশুড়ির বাড়ি। আমরা কি কিছুই না তোমাদের? আমাদের বাড়ির সবার পর কেন আসবে? এটা কেমন নিয়ম? ওখানে কি পরে যাওয়া যাবে না? তুমি কালকেই বিকেলে চলে আসবা। পারবো না রে, আমার হাতে কিছু নাই। এখন আমি তাদের বাড়ির বউ, তাদের সিদ্ধান্তের উপরে আমি কথা বলতে পারবো না। তাদের কথাই আমাকে মানতে হবে, আমি মানতে বাধ্য। তোমার কোনো মতামতের দরকার নাই। এটা কেমন নিয়ম? আমি তো কখনো এমনটা মানবো না। আমি সবার আগে আমার বাবার কাছে আসবো, তারপর বাকি সব। এটা করলে অশান্তি হবে, এখন বুঝবি না। শ্বশুর বাড়ি একবার যাও, তারপর বুঝবি। এমন করলে আমি শ্বশুরবাড়ি কোনো দিন যাব না। স্পর্শকে ছাড়া থাকতে পারবি? ওনাকে ঘর জামাই করে রাখবো। দুষ্টু বোন আমার। রাত ঠিক 12টার সময় আমি স্পর্শকে কল করলাম। তিনি রিসিভ করলো 3 বারের বেলায়। আমি কোনো কথা না বলে আগে ঈদ মুবারক বললাম, অনেক জোরে বলেছি। এবার সে স্পর্শ কান থেকে ফোন সরিয়ে রেখেছে, কারণ আমি অনেক জোরে বলেছি, তার কানে লেগেছে। শান্ত হতেই স্পর্শ বলল, এত জোরে কেউ বলে? আমার কান মনে হয় ফেটে গেল। আমি আনন্দিত কণ্ঠে বললাম, আমি আগে আপনাকে ঈদ মুবারক বলেছি। এত তাড়াহুড়া না করলেও আমি তোমার আগে বলতাম না, তোমাকে আগে বলার সুযোগ দিতামই। আমি কপাল কুঁচকে বললাম, কেন? কারণ আমি চাই তুই সবকিছুতে ফার্স্ট থাকো। স্পর্শ নির্লিপ্ত গলায় বলল। আমি চুপ করে ফোন কানে ধরে স্পর্শের কথা শুনছি। ওইভাবেই কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। বিকেলে স্পর্শ এলো মাংস নিয়ে। এপাশ থেকে আপুও গিয়েছিল দিতে। তারপর আপুর বাসায় গেছে। স্পর্শের সাথে সিফা এসেছে। স্পর্শ শুভ্র রঙের পাঞ্জাবি পরে এসেছে। এটা আমরাই দিয়েছি, খুব মানিয়েছে। সিফা এসে আমাকে বলল শাড়ি পরতে। স্পর্শ নাকি তাই বলেছে। আমার গলা শুকিয়ে আসে শাড়ি পরার কথা শুনলেই। আজও তাই হলো, কিন্তু সিফা শাড়ি পরাতে দক্ষ। সেই সাথে শাশুড়ি মায়ের পছন্দ করা মেরুন রঙের শাড়িটা পরিয়ে দিল। এখন আমায় ওদের সাথে ওই বাসায় যেতে হবে। স্পর্শ বাইরে বসে আছে, আম্মু তাকে খাওয়ানোর চেষ্টা করছে। আমার শাড়ি পরা হতেই সিফাকেও ধাক্কিয়ে পাঠিয়ে দিলাম। আম্মু দুজনকেই খাওয়াচ্ছে। আমি সাজগোজ করতে লাগলাম। স্পর্শকে দেখলাম খাবারের সামনে অসহায়ভাবে বসে আছে। তিনি আর খেতে পারছে না বোঝা যাচ্ছে, কিন্তু আম্মু তো তা মানছে না। জামাইকে পেয়েছে তো আর কি লাগে। তিনি স্পর্শের প্লেট ভরে ফেলছে। আমি গিয়ে আম্মুকে থামালাম। স্পর্শ প্লেটের খাবার আর গিলতে পারল না। আমি তাকে হাত ধুয়ে উঠতে বললাম, আর মাকে বললাম, তুমি তো দেখি খাইয়েই মেরে ফেলবে। মা লজ্জা পেল একটু, আমার কথাই না, স্পর্শ কেমন নাকানি চুবানি খেতে দেখে। লজ্জায় আমতা আমতা করতে লাগলো স্পর্শের সামনে। 3 জন এই বাসায় চলে এলাম।
বিকেলের সময়টা এই বাসায় কাটলো। আর একটা জিনিস ঠিক হলো, 2 দিন পর একটা ফ্যামিলি ট্যুরে যাওয়া হবে। আমাদের বাড়ির সবাই, স্পর্শদের বাড়ির সবাই, আর আপুদের বাড়ির আপি ভাইয়া। এই ট্যুরের কথা শুনে আমার আনন্দের সীমা রইল না। বেড়াতে যেতে কে না পছন্দ করে, আমিও করি। আর তা যদি হয় আপন মানুষদের সাথে, তাহলে তো কথাই নেই। বাড়িতে এসে আপু এসেছে দেখলাম, তাদের কথাটা বললাম। তারা রাজি না, বলল আমরাই যাব, তারা যাবে না। আমি স্পর্শকে ফোন করে জানিয়ে দিলাম সব। স্পর্শ বলল, ডোন্ট ওয়ারি, আমি সবাইকে রাজি করিয়ে নিয়ে যাব, টেনশন করো না। আচ্ছা। আপুরা 3 দিনের আগে ফ্রি হতে পারেনি, তাই আমাদের 3 দিন পরেই ট্যুরে যাওয়ার বন্দোবস্ত হলো। আমার আব্বু আম্মুকে রাজি করাতে স্পর্শের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, অবশেষে সফল হয়েছে। তাই তো আজ 3 দিন পর আমরা সবাই হই হল্লা করতে করতে বেড়াতে যাচ্ছি। আমরা সবাই যাব স্পর্শের নানু বাড়ি সিলেট। এত দূরে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু আমার নানা শ্বশুর বাড়ির লোকেরা আমাকে আর আমার পরিবারকে নিয়ে যাওয়ার জন্য পাগল করে দিচ্ছে। কারো সময় ও সুযোগের অভাবে আর যাওয়া হয়নি। এবার ট্যুরে যাওয়ার কথা শুনতেই সেখানে যাওয়ার কথা বলছে। বেড়ানোও হবে, তাদের দাওয়াত রক্ষা করা হবে। এজন্য সেখানেই যাচ্ছি সবাই। আপু আম্মু আর আমার শ্বশুর শাশুড়ি এক গাড়িতে, আপু ভাইয়া আর আমি স্পর্শ এক গাড়িতে, মোহিনী ভাবি ভাইয়া আর সিফা এক গাড়িতে। স্পর্শ ড্রাইভ করছে, আমি পাশে বসা, পেছনে আপু আর মাহিন ভাইয়া। আমরা 4 জনেই টুকটাক কথা বলছি। আপু তার শ্বশুর বাড়ি, ননদ, নানা শ্বশুর বাড়ি সবার গল্প করছে। আমি তাই মনোযোগ সহকারে শুনছি। আপু আর আম্মু আমাকে এখানে আসার আগে পই পই করে বলেছে আমি যেন খুব ভদ্র হয়ে থাকি, আর কথা যেন কম বলি, সবার সাথে ভদ্রতার সাথে কথা বলি, আর বুঝে শুনে যেন বলি। আমিও মাথা নেড়েছি। অর্ধেক রাস্তা আসতেই মাহিন ভাই আর আপু সামনে এলো, জোর করে আমাদের পিছনে পাঠিয়ে। কারণ স্পর্শ একা সম্পূর্ণ রাস্তা ড্রাইভ করলে অনেক ক্লান্ত হয়ে যাবে, তাই ভাইয়া করছে এখন। পেছনে আসতেই স্পর্শ খপ করে আমার হাত ধরে হাতের পিঠে একটা চুমু খেলো। আমি বিস্মিত নয়নে স্পর্শের দিকে তাকালাম। স্পর্শ হাত নিজের হাতের মুঠোয় রেখেই চোখ বন্ধ করে আছে সিটে। আমি ছাড়ানোর জন্য চেষ্টা করতে করতে সামনে তাকালাম। আপুরা আমাদের ধ্যানে নাই। আমি নিচু স্বরে স্পর্শকে বললাম, হাত ছাড়ুন। স্পর্শ আমার কথার প্রত্যুত্তর করলো না, অন্য কথা বলল। আমার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে রাখো, যেতে আমাদের আরো অনেক সময় লাগবে। একটু ঘুমাও, তাহলে মনে হবে তাড়াতাড়ি চলে এসেছি। আমি বড় বড় চোখ করে স্পর্শের দিকে তাকিয়ে আছি। এই লোকটার মাথা খারাপ হয়ে গেছে, কি সব বলছে। সামনে আপু আর ভাই আছে, সেটা কি ভুলে গেছে নাকি? আপুদের সামনে আপনি এসব কি বলছেন? তাদের সামনে আমি আপনার এত কাছাকাছি থাকবো, তারা কি ভাববে? আপনার লজ্জা লাগছে না? স্পর্শ বন্ধ চোখ খুলে আমার দিকে তাকালো সরাসরি এবার, তারপর বলল, কি ভাববে? আমরা যে হাজবেন্ড ওয়াইফ সেটা কি ভুলে গেছো? কাছাকাছি থাকলে কি আমাদের সম্পর্কে বৈধতা আছে। আর আমি জাস্ট আমার কাঁধে মাথা রেখে ঘুমাতে বলেছি, চুমু খেতে বলিনি যে লজ্জা পাবো। স্পর্শের এমন লাগাম ছাড়া কথা শুনে আমি চুপ করে গেলাম। আপু আর ভাইয়া নিজেদের মতো কথা বলছে, আমাদের দিকে তাদের খেয়াল নাই। স্পর্শের কাছে হার মেনে আমাকে তার কাঁধে মাথা রাখতেই হলো। অনেকক্ষণ জার্নিতে আমার চোখে ঘুম তাড়াতাড়ি নেমে এলো। সবার আগে এই বাসায় আমরা পৌঁছলাম। আমার ঘুম ভেঙে গেছে এখানে আসার আধা ঘন্টা আগেই। আমি ঘুম থেকে চোখ মেলে দেখেছি স্পর্শ জাগ্রত। তিনি আমার ঘুমন্ত মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি চোখ মেলে তার চোখের গভীরতা দেখে থতমত খেয়ে গেলাম। স্পর্শ আমার চোখের দিকে দৃষ্টি রেখে বলল, ঘুম ভেঙেছে আপনার তাহলে? সম্পূর্ণ রাস্তা শেষ করেই আপনার ঘুম ভাঙলো? আমি স্পর্শের কাঁধ থেকে মাথা উঠিয়ে সরে বসলাম। জানালা দিয়ে বাহিরের দৃষ্টি ফেলে বললাম ঘুমো ঘুমো কণ্ঠে, আমরা কি চলে এসেছি? আর কত দূর? তাকিয়ে থাকো আর 5 মিনিট, তাই পুরোনো কালের দোতলা বাড়ি দেখতে পাবা। সেটাই তোমার মামা শ্বশুর বাড়ি। সত্যি এত তাড়াতাড়ি চলে এলাম? অবাক গলায় বললাম, কারণ আমার মনে হচ্ছে আমি এইমাত্র ঘুমিয়েছি, এত তাড়াতাড়ি চলে এলাম এমনটাই মনে হচ্ছে। জি না ম্যাডাম, আপনি পাক্কা 3 ঘন্টা ঘুমিয়েছেন। আমি অবাক স্বরে বললাম,
এত সময়? আমার তো মনে হচ্ছে এইমাত্র ঘুমালাম। ভালো, চলে এসেছে, ওই দেখো। বাড়িটার দিকে তাকিয়ে আমার মনে হলো না এটা আদিমকালের। মডেল আদিমকালের হলেও চকচকে একদম। পুরনো বাড়ি এটা, দেখলে কেউ বলবেই না, শুধু ডিজাইনটাই পুরনো। এত সুন্দর করে যত্ন করে রেখেছে এটা যে পুরনো বাড়ি বোঝার উপায় নেই। চকচকে রং, পরিষ্কার পরিচ্ছন্ন রাজাদের বাড়ি মনে হচ্ছে। আমরা সবার আগেই পৌঁছিয়েছি, তাই সবার আগে ভিতরে গেলাম আমরাই। আমি খুঁটিয়ে খুঁটিয়ে চারপাশ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। আধা বয়স্ক একটা লোক আমাদের দেখে স্পর্শকে মনে হয় চিনতে পারলো। আমাদের তিনজনকে তো আর চিনবে না, চিনতে পেরে ভিতরে চলে গেল। একটু পরে একদল লোক বেরিয়ে এলো, চিৎকার চেঁচামেচি করতে করতে। সেখানে একজন বয়স্ক মহিলা স্পর্শকে জাপটে ধরল। স্পর্শ তাকে নানু বলেছে। এটাই স্পর্শের নানু। আমি তাকে চিনি, তার সাথে আমার ফোনে কথা হয়েছে। আরো অনেক ছেলে মেয়ে, ছোট বাচ্চা অনেকে দাঁড়িয়ে আছে। মোটামুটি সবাইকেই আমি চিনি। স্পর্শের মামা 2 জন, মামি 2 জন, আর তাদের ছেলে মেয়ে 5 জন। সবার সাথে আমার আগেই সাক্ষাৎ হয়েছে, শুধু এই বাসায় আসা হয় নাই। আমি মামা মামিদেরকে সালাম দিয়ে তাদের সাথে 2-1 কথা বললাম। নানু স্পর্শকে ছেড়ে আমাকে জড়িয়ে ধরল। সালাম দেওয়ার সুযোগ পেলাম না, তিনি খুবই মিশুক। স্পর্শের মামা তো 5 বোন, এক মামার 2 মেয়ে, এক মামার 3 মেয়ে। তাদের দুজনের একজনেরও ছেলে নাই। স্পর্শের 4 মামাতো বোনই খুব ভালো, শুধু একজন বাদে। সেও ভালো, কিন্তু সে নাকি আগেই স্পর্শকে পছন্দ করত মনে মনে, নাকি স্পর্শের বউ হওয়ার স্বপ্ন দেখেছে। তাই আমার সাথে স্পর্শের বিয়ে হয়েছে আমাকে ভালোবেসে। এসব জানার পর থেকে নাকি তার মন ভেঙেছে, তাই সে এই একটা কারণে আমাকে সহ্য করতে পারে না। কিন্তু আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি, কিন্তু সে একটা কারণেই আমার সাথে মিশতে পারে না, দূরে থাকে। আমি যারার দিকে অসহায় মুখ করে তাকালাম, যারা এক দৃষ্টিতে স্পর্শের দিকে তাকিয়ে আছে। স্পর্শে তার ছোট মামাতো বোন ফারজানা ও মাইশার সাথে কথা বলছে। ওদের চকলেটের 2টা বক্স দিল। সবার সাথে আমরা ভিতরে গিয়ে বসলাম। তখনই বাবা, মা, মোহিনী ভাবিরা সবাই চলে এলো। সবাই ক্লান্ত, তাই ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে যে যার জন্য ঠিক করে রাখার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। সারা রাস্তা আমি ঘুমিয়ে এসেছি, তাই আমার চোখে ঘুম নাই। আমাকে আর স্পর্শকে এক রুমে থাকতে দেওয়া হলো। স্পর্শ রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে বুঝলাম না। তিনি আমার সাথে ঘুমিয়েছেন, তাহলে তিনি আবার এখন ঘুমাচ্ছে কেন? অদ্ভুত। আমি একাই জেগে থাকবো। এই বাসার সবার সাথে আগে কথা হলেও একটু ইতস্তত বোধ করি সবার সাথে কথা বলতে। যতই হোক মামা শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি নামটা আসলে কেমন যেন নিচে গুটিয়ে যায়। চঞ্চল ফিলিংসটা ভিতর থেকে ঘুমিয়ে যায়। আবার এটা আমার নানু বাড়ি থাকতো, তাহলে আমি কিছুতেই শান্ত স্বভাবের হয়ে থাকতে পারতাম না। লাফালাফি চঞ্চলতা তো আমার রক্তে রক্তে মিশে আছে, কিন্তু নিজের শ্বশুরবাড়ি গেলে আর এখানে এসে আমি একদম শান্ত স্বভাবের ভদ্র হয়ে যাই। গালে হাত দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছি, কোন দিকে যাব বুঝতে পারছি না। সেই মুহূর্তেই যারা এসে আমার হাত ধরে টেনে নিচের রুমে নিয়ে গেল। আমি বিস্মিত হয়ে যারার দিকে তাকিয়ে আছি। যারা আমার থেকে 1 ক্লাস নিচে পড়ে, এজন্য আমি নাম ধরে সম্বোধন করি। যারা আমার ছোট থাকলেও আমাকে নাম ধরে ডাকে, ভাবি বলে না। ওকে যেদিন আমি প্রথম জিজ্ঞেস করেছিলাম, তুমি আমাকে ভাবি বলো না কেন? আমি যে তোমার ভাবি হই, আর তুমি তো আমার বয়সে বড় না, তাহলে আমাকে এভাবে বলতে সমস্যা কি? সেদিন অকপটে বলে দিয়েছিল, তুমি সম্পর্কে আমার ভাবি হলেও আমি তোমাকে কোনোদিন ভাবি বলবো না। আর তোমাকে যে আমি ভাবি বলি না সেটা কেউ জানবেও না, কারণ আমি কখনো কারোর সামনে তোমার সাথে কথাই বলবো না। তোমাকে চিনি না এমন করেই থাকবো। অদ্ভুত মেয়ে। যারা আমাকে ওর রুমে এনে বসিয়ে গল্প শুরু করলো, আর ফোনে একটা খুব সুন্দর ছেলেকে দেখালো। বলল এই ছেলে নাকি ওকে ভালোবাসে, ওর পিছনে ঘুরঘুর করে। ওর পিছনে কত ছেলের লাইন লেগে আছে। ও নাকি ওদের কলেজের সবচেয়ে সুন্দরী, সবাই ওর জন্য পাগল। নিজেকে নিয়ে আরো কত কিছু যে বলল গর্ব করে। আমি বিরক্ত মুখে ওর এই আজাইরা প্যাচাল শুনতে লাগলাম। 1 ঘন্টা ওর সামনে বসে রইলাম। এত কথা বলতে পারে, এ তো দেখি আমার থেকেও বাঁচার।
মনে মনে ভাবছি, কেউ আমাকে এখানে তো থেকে বাঁচিয়ে নিয়ে যাও। এই মেয়ে তো আমার কান খেয়ে দেবে দেখছি। আমাকে বাঁচানোর জন্য আমার উনি মানে স্পর্শ স্পর্শ ঘুম থেকে উঠে আমাকে আশেপাশে না দেখে অপরিচিত জায়গা কোথায় আছি চিন্তা করে খুঁজতে চলে এসেছে। স্পর্শের ডাকটা যেন আমাকে স্বস্তি ফিরিয়ে দিল। আমি থপ করে দাঁড়িয়ে পড়লাম বিছানা থেকে। আমি চাই, আমাকে ডাকছেন উনি। আমাকে দাঁড়াতে দেখে যারাও দাঁড়িয়ে পড়লো আর আমার হাত টেনে ধরলো। আরে কোথায় যাচ্ছ? সবসময় তো তোমার উনির সাথে থাকবে, এখন না হয় একটু আমার সাথে গল্প করো। না মানে কোনো দরকার কিনা, আবার পরে গল্প করবো করি। না, এখন কত সুন্দর গল্প করছি, আমার আবার প্রথম থেকে শুরু করতে হবে। এখনই গল্পটা শেষ করে যাও, আমার অনেক কথা বলার বাকি আছে। তুমি যে কোনো দিক দিয়ে আমার দুঃখের যোগ্য না সেই সব তো বলাই হলো না। ভাইয়া যে তোমাকে কি দেখে তোমার জন্য পাগল হলো সেটা ভেবে আমার মাথা নষ্ট হয়ে যায়। আমার আম্মুরও ইচ্ছে ছিল জানো, আমাকে স্পর্শ ভাইয়ের সাথে বিয়ে দিবে, কিন্তু তোমার জন্য সব নষ্ট হয়ে গেল। ফুপি আম্মাকে কিছু বলার আগেই তিনি জানান তারা নাকি স্পর্শ ভাইয়ের জন্য মেয়ে ঠিক করে ফেলেছে। মেয়েটা নাকি স্পর্শ ভাইয়া নিজে পছন্দ করেছে। আমাদের মা মেয়ে দুজনের মন ভেঙে দিয়েছো তুমি। তোমার কি একটু গিল্টি ফিল হচ্ছে না? কেন হবে? এখানে আমার কি দোষ? আমি কি তোমার স্পর্শ ভাইয়ের জীবনে জোর করে এসেছি? না তো, স্পর্শ নিজে আমাকে নিজের জীবনের জন্য চুজ করেছে। তাই তোমার যত অভিযোগ আছে সব স্পর্শের কাছে প্রদান করো, আমাকে না বলে। আমি আর না দাঁড়িয়ে চারার থেকে হাত ছাড়িয়ে বেরিয়ে এলাম রুম থেকে। একটু এগোতেই স্পর্শের সাথে দেখা হলো। স্পর্শ এদিকেই আসছিল, আমাকে দেখে থেমে গেল। আমি কাছাকাছি যেতেই জিজ্ঞেস করলো, কোথায় ছিলে? যারার সাথে গল্প করলাম। আজ নিজে থেকে আমাকে তার রুমে নিয়ে গিয়েছিল আর অনেক গল্প করলো। ভালোই তো, এখন ওদের বাড়িতে আসছো, এখন তো গল্প করবেই, আগে যতই না বলুক। হ্যাঁ তাই বোধ হয়। আপনার ঘুম শেষ? হ্যাঁ, ওই আর কি, এখন আর ঘুমাবো না। ও চলো নানুর কাছে যাই। চলুন। স্পর্শ আমাকে নানুর কাছে নিয়ে গেল। সেখানে কিছু সময় গল্প করলাম দুজন। নানু খালি আমাকে লজ্জা দিল, বলল, নানা ভাই, এবার তোমাকে ঘরে একটা পোলাপান দেখে মরতে পারলে খুব শান্তি পাইতাম। বউটার এবার আনো বাড়িতে তাড়াতাড়ি, আমি কবে জানি মইরা যামু, তখন আমার লিগে কানবা না। মরার আগে আমার এই ইচ্ছাটা পূরণ কইরা দে নানা ভাই। আমি লজ্জা মাথা নিচু করেছিলাম। এমন কথা নানু বলবেন কল্পনাও করিনি। আমি পরের সময়টা চুপচাপ করেই ছিলাম। তাদের লাগাম ছাড়া কথাই আমি কি বলবো খোঁজেই পাইনি। নানু ঘুমাবে, তাই আমি আর স্পর্শ চলে এলাম রুম থেকে। মামিরা খেতে ডাকলো। আম্মু আপুরাও সবাই উঠে গেছে। সবাই খেতে এলাম। এদের আন্তরিকতা এত সুন্দর, খাবারও খুব টেস্ট। সবাই খাওয়ার সময় অনেক প্রশংসা করলো। স্পর্শের বড় মামির হাতের রান্না নাকি খুব ভালো, তিনিই রান্না করেছে। তৃপ্তি করে খেলাম। খাওয়া দাওয়ার শেষে আমি মামিকে বললাম, আপনার মতো রান্না আমাকে শেখাবেন মামি? আমার কথা শুনে মামির সে কি হাসি। সেই কথা সবাইকে বলল। কেন যে কথা বলতে গেলাম, নিজের মাথায় নিজেই বাড়ি মারতে মন চাচ্ছে। কিন্তু বলা যেহেতু শেষ, এখন আর কিছু করার নেই। আমি মামিটাকে রান্না শেখানোর কথা বলে খুব ভুল করেছি। কিছুক্ষণ পরে বুঝতে পারলাম তিনি মজার ছলে আমাকে চরম অপমান করলো। তিনি যে যারার মা আমি তো ভুলেই গিয়েছিলাম। তিনি আমাকে সহ্য করতে পারেন না। সবার সামনে বড় মামি বলল, আমাদের স্পর্শ কি মেয়েকে বিয়ে করলো, সে নাকি রান্না পারেই না, আমাকে বলছে শেখাতে। আমার মায়ের দিকে ইশারা করে বলল, বিয়ান, আপনি দেখি মেয়েকে কিছুই শেখাতে পারেননি। আমার মেয়ে যারা মায়ের হাত থেকে ছোট, তাও সব পারে, এক হাতে রান্না বান্না সমস্ত কাজ পারে। ছোট মামি তখন বড় মামিকে টেনে বলল, থাক না বুবু, ও তো তোমার রান্না ভালো লেগেছে বলেই বলেছে, রান্না শিখতে হবে কেন? আমরা না হয় আমাদের স্পর্শের বউকে সবকিছু শিখিয়ে পড়িয়ে নেব, তাই না? এখনো পর্যন্ত সামান্য রান্না শিখতে পারিনি এই মেয়ে, দ্বারা রান্না শেখা হবেও না। এর রান্না তো কখনো খাওয়াই যাবে না। ভবিষ্যতে আমাদের স্পর্শর কপালে দুর্গতি আছে, বুঝতে পারছি।
শুধু মেয়ের রূপ দেখে গলে গেল, গুণ দেখলই না। আমাদের বাসার সবাই আমরা লজ্জায় চুপ করে আছি। আম্মু আমাকে চোখ রাঙানি দিয়েছে। আমাকে আগেই পই পই করে বলে দিয়েছিল আমি যেন পাকনামো করে বেশি কথা না বলি কারোর সাথে। সেই উল্টোপাল্টা কথা বলে দিলাম। আমার জন্য সবাইকে কত কথা শুনতে হচ্ছে। বড় মামিকে কেউ থামাতে পারলো না, তাকে থামাতে সক্ষম হলো স্পর্শ। সেই মুহূর্তে স্পর্শ এখানে ছিল না, স্পর্শ ছিল রুমে। কারণ স্পর্শের আগে খাওয়া শেষ করে চলে গিয়েছিল, তাই সে চলে গিয়েছিল। এখন নিচে এসে এসব দেখে স্পর্শের শ্যামবর্ণ মুখটা লাল হয়ে গেল। সরাসরি মামির দিকে তাকিয়ে বলল, আমার বউ কি পারে আর না পারে সেসব আপনাকে দেখতে হবে না মামি, সেসব আমি বুঝবো। আপনি এসব মাথা না ঘামালেই আমরা খুশি থাকবো। সবার সামনে স্পর্শের কথা শুনে মামির মুখ হয়ে গেল বাংলার পাঁচের মতো। তিনি চুপ করে এক কোণে দাঁড়িয়ে রইল। আমি জানি মামি এমন কেন করছে, তাই মামির কথাই আমার কষ্টের থেকে রাগ হয়েছে বেশি। কিন্তু আব্বু আম্মু খুব কষ্ট পেয়েছে আমি বুঝেছি, তাই আমারও কষ্ট হয়েছে। তাদের আমার বোকামোতে কষ্ট পেতে হলো। পরদিন আমরা সবাই বেড়াতে গেলাম, সাথে স্পর্শের 5 মামাতো বোন আসলো। আমি গাড়িতে আপুর পাশে বসেছিলাম, সেই সুযোগকে যারা এসে স্পর্শের সাথে বসে পড়লো। আমি চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে আছি। স্পর্শ যারাকে বলল, তুই এখানে বসলি কেন? এখানে মারিয়া বসবে, তুই নীতির পাশে বস। যারা গাল ফুলিয়ে বলল, ভাইয়া একদিন না হয় আমাদের পাশে বসেন, সবসময় আপনার বউয়ের সাথে থাকবেন, একদিন না হয় আমাদের সাথে থাকেন। স্পর্শ কিছু বলতে গিয়েও বলতে পারলো না। আমি দূর থেকে তারা যে কিছু বলা বলি করছে বুঝতে পারছি। আমার মনে হয়েছিল স্পর্শ চারাকে নিজের পাশ থেকে উঠিয়ে আমাকে নিজের পাশে বসাবে, না হলে নিজের আমার পাশে এসে বসবে। কিন্তু তেমন কিছুই হলো না। দুইজনের একজনও উঠল না। আমি গাল ফুলিয়ে দুজনকে দূর থেকে দেখতে লাগলাম। যারার মুখে শয়তানি হাসি, সে আমার দিকে তাকিয়ে চোখ টিপল, মুখে কি যেন বলে বোঝাতে চাইলো। আমি কিছুই বুঝলাম না। কিন্তু স্পর্শের উপর আমার রাগ হলো, অভিমান হলো খুব, কিন্তু প্রকাশ করতে পারলাম না। সারা রাস্তা আমার গোমরা মুখে থাকতে হলো। নিঝুম ঝকঝকে দুপুর, তটিনীর কুলে ডেকে যাই একলা ডাহু। এমন নিস্তব্ধ দুপুরে শুধু নৌকার বৈঠা শব্দ করছে ছলাৎ ছল ছলাৎ ছল। এমনই এক ঘোর মাখার সময়েই ঘুরে বেড়াচ্ছিলাম বাংলার আমাজন নামে পরিচিত সিলেটের গোয়াইন ঘাটের রাতার গোলে। সন্ধ্যায় সবাই বাড়ি ফিরে এলাম। যাওয়ার সময় আমার গোমরা মুখ দেখে স্পর্শ যা বোঝার বুঝে গিয়েছিল। সেখানে যাওয়ার পর আর আমার হাত আর আমাকে 1 সেকেন্ডের জন্যেও ছাড়েনি। প্রকৃতির অপার সৌন্দর্য আমি স্পর্শের হাত ধরে দেখলাম, জানলাম। আসার পথে স্পর্শের সাথে আমি বসেছিলাম। যারা দূর থেকে মুখটা কঠিন ভাব করে রেখেছিল। গাড়িতে সবার অগোচরে স্পর্শ আমার গালে চুমু দিয়েছিল। ভুলবশত সেটা যারা নজরে পড়ে যায়, এজন্য আর একটা চমক আমার জন্য অপেক্ষা করে। শুয়ে শুয়ে সবাই বিশ্রাম নেয়, ফিরে আসে। স্পর্শ কিছু সময় শুয়ে থেকে কোথায় যেন চলে যায়। আমি রুমে একাই থাকি। এই সুযোগে যারা রুমে আসে আর আমাকে টেনে উঠিয়ে যে গালে স্পর্শ চুমু খেয়েছিল সেখানে ঠাস করে চর বসিয়ে দেয়। আমি চোখ দুটো বড় বড় করে যারার মুখের দিকে তাকিয়ে থাকি। চর মারার কারণটা অজানা আমার কাছে। যারার ফর্সা মুখ লাল টকটকে হয়েছে রাগে। আমারও রাগ মাথায় উঠে গেছে। আমি কি করব ভেবে না পেয়ে ঠাস করে একটা চর বেড়ে দিই যারার গালে। আমার হাতে চর খেয়ে যারা চিৎকার করে ওঠে, তোমার সাহস তো কম না, তুমি আমার বাসায় এসে আমাকেই থাপ্পড় মারলে। হ্যাঁ মারলাম, কিন্তু তোমারও তো সাহস কম না। তুমি বাড়ির আত্মীয়কে থাপ্পড় মারো? তোমার মতো বেয়াদব তো আমি দুটো দেখিনি। তোমাকে মেরেছি, বেশ করেছি, আবার মারবো। বলেই যারা ওর হাত উঁচু করলো মারার জন্য। আমি ওর হাত মুচড়ে ধরলাম। তোমার সমস্যা কি? মারামারি করতে এসেছো কেন? স্পর্শ ভাইয়া তোমাকে তখন চুমু খেলো কেন? হোয়াট? এই কারণে তুমি আমাকে মারতে এসেছো? হ্যাঁ, ভাইয়া তোমাকে স্পর্শ করবে কেন? আমি ভাইয়াকে ভালোবাসি, সে শুধু আমাকে স্পর্শ করবে, আদর করবে, ভালোবাসবে। বোন হিসেবে তোমাকে যথেষ্ট ভালোবাসে। তুমি তোমার পাগলামো বন্ধ না করলে তোমার এই আজে বাজে পাগলামোর কথা কিন্তু আমি স্পর্শকে বলে দেব। তখন স্পর্শ তোমার মুখের দিকে ফিরেও তাকাবে না।
আর আমি তার ওয়াইফ। তিনি আমাকে আদর করবে, ভালোবাসবে, সেটা নিয়ে যদি তুমি জেলাস ফিল হও, আমার তাহলে কিচ্ছু করার নেই। সরি। যারা রাগে ফুঁসতে ফুঁসতে রুম থেকে বেরিয়ে গেল, আমি আর ঘুমাতে পারলাম না। ঘুম চোখে আর আসলো না। গালে হাত দিয়ে বসে রইলাম। স্পর্শ রুমে এসে আমাকে এভাবে বসে থাকতে দেখে কাছে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে, মন খারাপ? আমি মাথা নেড়ে না বললাম। স্পর্শ চোখে সরাসরি আমার গালে থাপ্পড়ের দাগ পড়লো। উত্তেজিত হয়ে আমার পাশে বসে গালে হাত দিয়ে জিজ্ঞেস করলো, তোমার গালে কি হয়েছে? আমি গাল লুকানোর চেষ্টা করে বললাম, কিছু হয়নি তো। মিথ্যা বলছো, দেখতে মনে হচ্ছে কেউ যেন আঘাত করেছে। 5 আঙ্গুল স্পষ্ট ফুটে আছে। না মানে আসলে কে এসেছিল রুমে? আর এই কাজ কে করেছে? কেউ করেনি, এই কাত হয়ে ঘুমাচ্ছিলাম তো, তাই এই এরকম হয়ে গেছে। তোমার কি আমাকে পাগল মনে হয়? যা বোঝাবে আমি তাই বুঝবো? আপনি আমাকে ভুল বুঝছেন। ওকে না বললে আমি খুঁজবো কে আমার বউকে এমন টর্চার করেছে। স্পর্শ দুহাত আমার 2 হাতে রেখে কথাটা বলল। তারপর দুজনের কপাল এক করে চুপ করে রইল। আমিও চুপ করে আছি। স্পর্শের চোখ বন্ধ। আমি তাকিয়ে তার উঁচু নাকের দিকে চেয়ে আছি। স্পর্শের ঘন ঘন নিঃশ্বাস আমার চোখে মুখে বাড়ি খাচ্ছে। আমি পলক ফেলছি শুধু। পাক্কা 5 মিনিট পর স্পর্শ চোখ খুলে তাকালো। আমি তো তাকিয়েছিলাম। দুজনে চোখাচোখি হয়ে গেল। আমি ফট করেই হেসে উঠলাম। এত কাছ থেকে স্পর্শকে কেমন অদ্ভুত দেখাচ্ছে। আমি নিজের হাসি আটকাতে পারলাম না। আর আমার হাসি যথেষ্ট স্পর্শের রোমান্টিক মুড নষ্ট করার জন্য। আমার এমন পাগলের মতো হাসি দেখে স্পর্শ আমাকে ছেড়ে দূরে সরে ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, হুট করে এত হাসির কি হলো? আমি হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছি। আর স্পর্শ কপালে চিন্তার ভাঁজ ফেলে আমার দিকে বিরক্তিকর চাহনি নিয়ে তাকিয়ে আছে। আমি অনেক কষ্টে হাসি থামিয়ে উঠে বসলাম। স্পর্শ আমার দিকে থেকে চোখ সরিয়ে গটগট করে চলে গেল রুম থেকে। যাওয়ার আগে বলে গেল, আমার এত সুন্দর রোমান্টিক মুডটাই নষ্ট করে দিলা। আমার আর রোমান্স করা হবে না। বিকালের দিকে আমরা মালিনীর চড়ার চা বাগানের দিকে অগ্রসর হলাম। চারপাশে সবুজের সমারোহ। নীল আকাশের নিচে যেন সবুজ গালিচা পেতে আছে সজীব প্রকৃতি। উঁচু নিচু ঢিলা এবং ঢিলা ঘেরা সমতলে সবুজের চাষাবাদ। শুধু সবুজ আর সবুজ। মাঝে মাঝে ঢিলা বেষ্টিত ছোট ছোট জনপদ। পাহাড়ের কিনারা ঘেঁষে ছুটে গেছে আঁকাবাঁকা মেঠো পথ। কোনো যান্ত্রিক দূষণ নেই। কোথাও আবার ধাবমান পথে ছুটে চলছে রূপালী ঝর্ণাধারা। প্রকৃতির সকল সৌন্দর্যের সম্মিলন যেন এখানে। এমন অন্তহীন সৌন্দর্যে একাকার হয়ে আছে সিলেটের চা বাগান। বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ হলেও প্রকৃতি প্রেমীদের কাছে অন্য এক ভালো লাগার ধারক হয়ে আছে সিলেটের চা বাগান। তাই ছুটির অবসরে কিংবা বৈকালিক বিনোদনের তৃষ্ণা মেটাতে ছুটে যান চা বাগানের সবুজ অরণ্যে। সারাটা বিকাল চলে সবুজের ভিতর লুকোচুরি, হই হুল্লোড় আর আনন্দে অবগাহন। আব্বু আম্মু বাসায় এসেই শুয়ে পড়েছে। এত জার্নি তারা নিতে পারেনি। কাল আমরা চলে যাব, 3 দিন শেষ। রাতে আজ সবাই আড্ডা বসলো। স্পর্শের ফোন আমার হাতে। আমি আজকে বেড়ানোর ছবিগুলো দেখছি। আমাদের পাশে ভাইয়া, আপু আর স্পর্শের 5 মামাতো বোন আছে। আমি ছবি দেখতে দেখতে আজকে তোলা ছবি পেরিয়ে গেলাম। গ্যালারি ফাংশন থেকে বেরিয়ে ফোন ঘাটাঘাটি করতে লাগলাম। স্পর্শ আবার কোনো মেয়ের সাথে কথা বলে নাকি চেক করছি। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে চ্যাটিং দেখছি। আমার বউ কি করছে? হঠাৎ করে স্পর্শের ফিসফিসিয়ে কানের কাছে বলা কথা শুনে সিটকে উঠলাম। ঠাস করে ফোন আমার কোলের উপর পড়ে গেছে। খুব ভয় পেয়েছি। আমি ভয়ের তো চোখে স্পর্শের দিকে তাকালাম। তার মুখে হাসি। আমি আমতা আমতা গলায় বললাম, কিছু না তো, ছবি দেখছি। আপনি খুব ভালো ছবি তুলেছেন আমার একা। স্পর্শ আমার পাশে খুব আয়েশি ভঙ্গিতে বসে বলল, তাই? আমি ঢোক গলে বললাম, স্পর্শ আমার কোলের উপর থেকে ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে ঠোঁটের কোণের হাসিটা আরো জোরালো করলো। আমি শুকনো ঠোঁট দুটো ভিজিয়ে নিচ্ছি বারবার। হোয়াটসঅ্যাপে তুমি কার ছবি দেখছো বউ? স্পর্শ শেষের কথাটা টেনে বলল। আমি তড়িৎ গতিতে নিচের দিকে তাকিয়ে হাত মোচড়াতে লাগলাম। আর চোখে স্পর্শের দিকে তাকালাম।
স্পর্শ ফোন আমার সামনে ধরে একটা একটা করে কয়েকটা মেয়ের আইডি ও মেসেজ দেখালো। এই মেয়েদের সাথে তোমার হাজবেন্ডের কোনো রিলেশন আছে নাকি দেখছিলে, তাই না? আমি মুখে কুলু পেটে তাতে দাঁত চেপে শক্তভাবে বসে আছি। স্পর্শ আমার দিকে তাকিয়ে আবার বলল, এরা আমার কলেজ ভার্সিটি লাইফের বান্ধবী, যাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, প্রতিদিনই একবার করে হলেও কথা হয়। তোমার সাথে ওরা মিট করতে চাচ্ছে অনেক দিন। এখানে থেকে গিয়ে একদিন ওদের সাথে মিট করিয়ে দেব। আমি লজ্জা পেলাম খুব। আমি এই মেয়েদেরকে সত্যি সন্দেহ করে মেসেজগুলো পড়তেছিলাম, কিন্তু স্পর্শের কাছে ধরা খেয়ে লজ্জায় নাকানি চুবানি খেলাম ভালোই। স্পর্শের ছোট মামার মেয়ে তনু এসে আমাকে জোর করে স্পর্শের সামনে থেকে নিয়ে গেল। স্পর্শ আসতেই দিবে না, তনু জোর করে নিয়ে বাসার ভিতরে নিয়ে এলো। আমিও তনু জিজ্ঞেস করছি কেন টেনে নিয়ে এলো। বলছে না, শুধু বলে আসো আমার সাথে ভাবি। আর কি করার, ওর সাথে ভিতরে ঢুকে গেলাম। ভেতরে এসে দেখলাম এখানে আর একজন আছে, মিলি, যারার ছোট বোন। দুজনে এখানে কি জন্য আমাকে আনলো কে জানে। আমাকে বিছানায় বসিয়ে রেখে এরা গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে লাগলো। আমি কান খাড়া করে ওদের কথা শোনার চেষ্টা করলাম, কিন্তু একটি বাক্য আমার কানে এসেও পৌঁছলো না। 2 মিনিট পরেই দুজনের মতলব বুঝতে পারলাম। তোমরা আমাকে এই শাড়ি পরানোর জন্য নিয়ে এসেছো? তনুর দিকে প্রশ্ন ছুড়লাম। ভাবি কাল তো আপনারা চলে যাবেন, তাই আজকে আমাদের তরফ থেকে ভাইয়ার জন্য একটা ছোট্ট গিফট। আপনাদের জন্য তেমন তো কিছুই করতে পারলাম না, তাই ভাবছি আপনাকে ভাইয়ার মনের মতো করে সাজিয়ে ভাইয়াকে সারপ্রাইজ দেব। আমি ওদের বললাম, এসবের কোনো দরকার নাই, আমি শাড়ি পরে ইজি ফিল করি না, এটা আমাকে পরিও না। আমরা অনেক সুন্দর করে পরিয়ে দিব, তুমি প্লিজ না করো না। ওদের মুখের উপর আর আমি কিছু বলতে পারলাম না। ওদের আনন্দটা মাটি করতে চাইলাম না। ওদের কথা মতো শাড়ি পরলাম। দুজন আমাকে ইচ্ছে মতো সাজালো। তারপর 2 পাশের 2 হাত ধরে দুজনে আমাকে সবার কাছে নিয়ে এলো। স্পর্শের পাশে নিয়েই বসিয়ে দিল। লাল রঙের শাড়ি পরেছি নতুন বউদের মতো, আবার ঘোমটা টেনেছি। এজন্য অটোমেটিকলি নতুন বউদের মতন একরাশ লজ্জা এসে ঘিরে ধরেছে আমাকে। স্পর্শ অপরক দৃষ্টিতে তাকিয়ে আছে, এটা দেখে আমার লজ্জার মাত্রা বেড়ে যাচ্ছে। তবুও জড়সড় হয়ে স্পর্শের পাশে বসে পড়লাম। এখানকার সবাই মিলে আমার প্রশংসা করছে, তনু আর মিলিকেও করছে। ওরা খুব সুন্দর সাজিয়েছে আমাকে। তাই সেই মুহূর্তে যারা এসে ওর বোন মিলিকে টেনে বাসার ভিতরে নিয়ে গেল আর আমার দিকে রাগি চোখে তাকালো। সবাই যার যার বউকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। স্পর্শ আমার হাত মুঠোয় নিয়ে বসে আছে। 5 মিনিট পর মিলি এলো, মুখটা কালো করে, গালে থাপ্পড়ের চিহ্ন দেখা যাচ্ছে। আমার সাথে মেশার ফল এটা বুঝতে বাকি রইল না। মিলির জন্য মন খারাপ হলো আমার। যারা যতটাই খারাপ, মিলি ততটাই ভালো। কি হয়েছে, মুখ কালো করেছো কেন? স্পর্শ আমাকে মলিন মুখে দেখে জিজ্ঞেস করলো। আমি মিলির থেকে চোখ সরিয়ে স্পর্শের দিকে তাকিয়ে বললাম, আমাকে কেমন লাগছে? কথা ঘোরানো শিখে গেছো দেখছি। কথা ঘোরালাম কোথায়? মন খারাপ কেন তাহলে? আমার জন্য একজন কষ্ট পাচ্ছে তাই। স্পর্শ কপালে চিন্তার ভাঁজ ফেলে বলল, তাই? কে? আছে একজন। আচ্ছা বললেন না তো আমাকে কেমন লাগছে? কেমন লাগছে বলতে হবে কেন? আমার তাকানো দেখে বুঝতে পারছো না? না, আমি এত চোখের ভাষা বুঝতে পারি না। এটা ভালোবাসা। আমি তো বুঝি না, তাহলে কি আমার মধ্যে ভালোবাসা নাই? স্পর্শ চোখ বড় করে আমার দিকে তাকিয়ে বলল, আছে। সবার ভালোবাসা কি আর একরকম নাকি? আমি মিটিমিটি হাসছি মুখ ঘুরিয়ে। স্পর্শ আমার দিকে তাকিয়ে আছে। শাড়ি পরে হাঁটতে এখন আমার ঝামেলা না হলেও বাধা সৃষ্টি করতে যারা আছে। মোটামুটি আড্ডাটা শেষ হতেই আমরা সবাই বাসার ভিতরে যেতে লাগলাম। তখন যারা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইলো। আমি ভয় পেয়ে মৃদু চিৎকার করে উঠলাম, কিন্তু আল্লাহর রহমতে আমি পড়ার আগে স্পর্শ পাশ থেকে আমাকে আঁকড়ে ধরেছে আর বাঁচিয়ে নিয়েছে। এটা বোধহয় স্পর্শের চোখে পড়েছে। স্পর্শ আমাকে সাবধানে দাঁড় করিয়ে যারাকে বলল, যারা তুই মারিয়াকে ধাক্কা দিলি কেন? যারা ভয়ে কাঁপছে। ও যে এইভাবে ধরা খাবে ভাবতেই পারেনি। ভয়ে কান্না করে দিয়েছে। স্পর্শ রাগে চিৎকার করে ফেলেছিল, কিন্তু যারার কান্না দেখে শান্ত হয়। আমিও দ্রুত এসে স্পর্শের এক হাত জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছি। কি হলো, কথা বলছিস না কেন? ধাক্কা কেন দিলি? সমস্যা কি তোর? আমি ইচ্ছে করে দেইনি ভাইয়া,
অসাবধানতাবশত লেগে গেছে, বিশ্বাস করো। যারা কান্না মিশ্রিত গলায় বলল। স্পর্শ তাও বিশ্বাস করছে না। আমি অবস্থা বেগতিক দেখে স্পর্শকে অনেক কষ্টে থামিয়ে বললাম, ইচ্ছে করে দেয়নি মনে হয়, চলুন তো, ঘুম পাচ্ছে আমার। আমি স্পষ্ট দেখেছি যারা প্রতিহিংসা চরিত তোমাকে ধাক্কা দিয়েছে। এত রাগ কিসের ওর তোমার উপর? জানি না, কাল তো চলেই যাব, আজ আর ঝামেলা চাই না প্লিজ। পরদিন যখন আমরা সবাই চলে আসব, সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠতে যাব, কিন্তু সকাল থেকে আমি যারাকে দেখতে পাচ্ছি না। আমি এদিক ওদিক উকি ঝুঁকি দিয়ে যাচ্ছি, কিন্তু কোথাও নাই। গাড়িতে উঠে গিয়ে উঠলাম না। যারার সাথে শেষ একটা দেখা না করে শান্তি লাগছে না। আমি গাড়িতে না উঠে আবার বাসার ভিতরে চলে গেলাম আর সোজা যারার রুমে গেলাম। যারা বিছানার উপর বসে কাঁদছিল। আমি বিস্মিত হয়ে যারার কাছে গিয়ে ওর কাঁধে হাত রেখে বললাম, যারা, কি হচ্ছে তোমার? কাঁদছো কেন? সকাল থেকে তোমাকে খুঁজছি, তুমি রুমের ভিতর বসে আছো কেন একা? যারা অশ্রুসিক্ত নয়নে আমার দিকে তাকিয়ে আবার ভ্যা ভ্যা করে কেঁদে উঠল আর বলল, আমাকে স্পর্শ ভাইয়া 2টা থাপ্পড় মেরেছে। আমি অবাক গলায় বললাম, কেন? জানি না, শুধু বলেছে এ বয়সে এত উদ্যোক্ত ভালো না। আমি কি বলবো বুঝতে পারছি না। স্পর্শ হঠাৎ যারাকে মারলো কেন? আমি চিন্তা ভাবনা করছি। যারা আমাকে আবার বলল, তুমি তাই ভাইয়াকে সব বলে দিলে। আমি জানি তুমি সব বলেছ, না হলে স্পর্শ ভাইয়া এসব জানলো কি করে? আমি তাকে পছন্দ করি আর তোমাকে দেখতে পারি না। আমি কপাল কুঁচকে বললাম, কি? আমি আবার কি বললাম? আমি তো আরো মিথ্যা বলে তোমাকে বাঁচিয়ে দিলাম। যারা চোখ মুছতে মুছতে বলল, আমাকে ক্ষমা করে দাও। স্পর্শ ভাইয়াকে, আমার বাবাকে এসব বলতে দিও না, তাহলে আমি মরেই যাব। আমাকে আর মাকে খুব বকবে বাবা। আমি আর কখনো তোমার সাথে খারাপ বিহেভ করব না। স্পর্শ ভাইয়াকে নিয়ে আর বাজে চিন্তাও করব না, তিনি আমার ভাই। আরে শান্ত হও, আমি স্পর্শকে বোঝাবো। তুমি আমার কথা শুনবে কিনা জানি না। তোমাকে ভাইয়া খুব ভালোবাসে, তোমার কথা শুনবে। তুমি বাঁচাও আমাকে। ওকে, চেষ্টা করব। আমাকে আর হিংসে করবে না কিন্তু। ওকে ভাবি। যারার মুখে ভাবি ডাক শুনে আমি তো চোখ দুটো বড় বড় করে ফেললাম। একদিনে ভাবি হয়ে গেলাম, বাবা। কাল ভাইয়া বলে দিয়েছে, তোমাকে ভাবি সম্বোধন না করলে আমার খবর আছে। এতদিন যে আমি তোমার সাথে কথা বলিনি কি কারণে, ভাইয়া ওসব ধরে ফেলেছে। আমাকে খুব শাসন করেছে। ভালোই তোমার মাথার ভূত তো নেমেছে। যারা মাথা নিচু করে রইল। আমি ওকে সান্ত্বনা দিয়ে বেরিয়ে এলাম, মনে মনে খুব হাসছি। কাল স্পর্শকে থাপ্পড় মেরেছে, বকেছে, আমি সব দেখেছি। স্পর্শ সব ধরে ফেলেছে, টেরও পেয়েছি। কিন্তু আমি তবুও যারাকে দোষী করিনি, নিজে থেকে বাঁচিয়েছি। আমি জানি তো স্পর্শ নিজেই সব ধরে ফেলবে, আর যা করার নিজেই করবে। আমার বলার দরকার নেই। গাড়িতে স্পর্শের পাশেই বসলাম। স্পর্শ আমাকে মিটিমিটি হাসতে দেখে ভ্রুকুটি করে জিজ্ঞেস করলো, কি হয়েছে, একা একা হাসছো কেন? আমি হাসি মুখে স্পর্শের দিকে তাকিয়ে বললাম, এমনি। আচ্ছা, একটা কথা বলি। কি কথা? আমি বললাম, আপনি কি আমাকে খুব বেশি ভালোবাসেন? স্পর্শ আমার কথা শুনে বিস্মিত নয়নে তাকালো। হঠাৎ এই কথা কেন? বলেন না। তুমি কি এতদিনেও বুঝতে পারোনি? পেরেছি, আবার পারিনি। নিজে থেকে সবটা বুঝো। আমি আমার ভালোবাসাটা তোমাকে বোঝাতে পারবো না, সেটা তোমাকে অনুভব করে বুঝে নিতে হবে। তাও মুখে বলবেন না ভালোবাসি? বললাম তো, তুমি বুঝে নাও। মনের গহীনে কতটা ভালোবাসা লুকানো আছে তা বুঝিয়ে দিতে পারবো না, বের করতে হবে তোমায়। আমি আর প্রকাশ করতে পারবো না। কালো কিন্তু তুমি আমাকে মিথ্যা কথা বলেছো, আর যেটা আমি সব সময় অপছন্দ করি সেই কাজটা তুমি করেছো। আমার থেকে অনেক কথা লুকিয়ে গেছো, সহ্য করেছো একা একা। প্রথমে তোমাকে জানিয়ে দিয়েছিলাম সবকিছু আমার সাথে শেয়ার করবে, সব কথা সবার আগে আমাকে জানাবে, কখনো মিথ্যে বলবে না। কিন্তু সেই সবই তুমি করেছো। তবু কিন্তু আমি শান্ত আছি, নিজেকে কন্ট্রোল রেখেছি। আমি একা সব সামলাতে পারবো ভেবে আপনাকে জানাইনি। আর আমি জানতাম আমার বলতে হয় না, আমার সমস্ত সমস্যা সবকিছু আপনি ধরে ফেলবেনই। আমি কিছু আপনার থেকে লুকাতে পারবো না, সবকিছু আপনিই ধরে ফেলবেনই। আমার বিশ্বাস তো সত্যি হলোই, আমার না বলতেও আপনি সব জেনে গেলেন। এত কনফিডেন্স? অনেক। স্পর্শ আমার কথাই হাসলো, আমিও হাসলাম। রাস্তা পেরিয়ে আসতে গল্প ঘুম সবই হলো।
অনেক দিন পর নিজের বাড়ি ফিরে এসে স্বস্তি পেলাম। আসার আগে শ্বশুর বাড়ির সবার থেকে বিদায় নিয়ে এসেছি। ভাইয়া আর আপুরা চলে গেছে নিজেদের শ্বশুর বাড়ি। আমি আব্বু আম্মু বাড়ি এসেছি। অনেকদিন পর একটা শান্তির ঘুম দিলাম, কিন্তু স্পর্শকে খুব বেশি মিস করলাম। এতদিন লোকটার সাথে একসাথে ছিলাম, আজ তিনি আমার পাশে নাই, কষ্ট তো হবেই, তাই মিসটাও বেশি করলাম। তবুও কল করলাম না। ঘুম ভাঙলো স্পর্শের কলে। হ্যালো, আসসালামু আলাইকুম, ঘুম ঘুম কণ্ঠে বললাম। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছো? ঘুমিয়েছিলা? আপনি কি করছেন? কাজ করছি। এক জায়গা থেকে এসে কাজ শুরু করে দিয়েছেন? আপনার কি ক্লান্ত লাগছে না? না, আমি এত সহজে ক্লান্ত হই না। ও ভালো। অনেক তো বেড়ানো হলো, এবার একটু লেখাপড়া শুরু করো। তোমার তো এক্সাম চলে এসেছে। সে তো দেরি আছে, আরো কয়েক মাস পর। চোখের নিমিষেই এই কয় মাস শেষ হয়ে যাবে। ঘুমানো বাদ দিয়ে বই খুলে বসো, কাল থেকে তো কলেজ খোলা। আসছো তো? আসবো, কিন্তু আমি এখন পড়তে পারবো না। আমি এখন রেস্ট করব। পাক্কা 3 ঘন্টা ঘুমিয়েছো, তাও তোমার রেস্ট করা হয় নাই? আরো করতে হবে। কেমন জার্নি করেছো? তোমাকে তো আর মাটি কাটতে নিয়ে যায় নাই, ঘুরেছো, বেরিয়েছো, তবু এত ক্লান্তি কোথা থেকে আসে? কোথায় ভেবেছিলাম আপনি বোধহয় আমাকে মিস করছেন, তাই কল করছেন। কিছু আবেগ মাখা রোমান্টিক কথা বলবেন তা না, ফোন করে টিচারদের মতো ধমকানো শুরু করে দিয়েছেন। আমি তো তোমার টিচারই। টিচার হওয়ার আগে কিন্তু আপনি আমার বর। আগে হবু বর ছিলেন, এখন শুধু হাজবেন্ড। আমার 3 বার কবুল বলা হাজবেন্ড। আপনি আমাকে হাজবেন্ডের মতো কেয়ার ভালোবাসা না দিয়ে বারবার টিচারদের মতো শাসন করতে পারেন না। এখন আমি তোমাকে টিচার হয়ে কল করেছি, তাই আমাকে সম্মান দিয়ে কথা বলো। দুনিয়ায় এত চাকরি থাকতে এই টিচার হওয়ার ভূত আপনাকে কে দিয়েছিল বলেন তো? আমার এমন সর্বনাশ কে করলো আমি জানতে চাই। আমি স্পর্শ কারো কথায় কান দেই না, নিজেই যা ভালো লাগে তাই করি। অবশ্যই এটা আমারই সিদ্ধান্ত। আপনি নিজে আমার এত বড় সর্বনাশ করেছেন, আপনাকে আমি এর জন্য শাস্তি দিয়েই ছাড়বো। ওকে, দেখা যাবে। তাড়াতাড়ি উঠে পড়ো বাই। রাগে কচকচ করতে করতে ওয়াশরুমে গেলাম। পরদিন অনেক দিন পর কলেজে এসেছি, কিন্তু এসেই মেজাজটা খারাপ হয়ে গেল। স্পর্শ একটা মেয়ের সাথে সারা কলেজ ঘুরে বেড়াচ্ছে। আমি আর মিষ্টি দুজনকে আগাগোড়া দেখছি। স্পর্শ আমাদের ম্যাথ ক্লাস নেয়, কিন্তু আজকে স্পর্শের বদলে অন্য একজন আসলো। আমি শুধু স্পর্শের ক্লাসে আসার ওয়েট করছিলাম, কিন্তু স্পর্শের বদলে আমাদের শাহরুখ স্যারকে আসতে দেখে আমার সমস্ত আশায় জল পড়ে গেল। আমি ঘাড় এলিয়ে দিলাম নিঝুমের কাঁধে আর বললাম, দেখছিস উনি ক্লাসেও আসলো না, ওই মেয়েটার সাথে চিপকে আছে। আমার না হয় সংসার বুঝি হওয়ার আগেই ভেঙে গেল রে। আমার কথা শুনে মিষ্টি আর নিঝুম খিলখিলিয়ে হেসে উঠল। আমি দুঃখী মুখ করে বসে আছি। আমরা 3 জন নিজেদের আড্ডা দেওয়ায় এতই মশগুল ছিলাম যে ক্লাসে স্যার আছে সেটা ভুলে গিয়েছি। আমরা স্যারকে ভুলে গেলেও স্যার আমাদের খেয়াল করতে বলেনি। তাই তো আমার দুঃখ প্রকাশ করার আগেই স্যারের কর্কশ আওয়াজ শুনে 3 জনকেই দাঁড়িয়ে পড়তে হলো। এই মেয়েরা, তোমরা কি কথা বলছো? এত কথা কিসের? আমরা 3 জন মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। মিষ্টি আমার বাহুতে খোঁচা মেরে বলে, শয়তানি মাইয়া, তোর জন্য না এখন ক্লাস থেকে আমাদের বের করে দেয়। আমার এত বড় সর্বনাশ হচ্ছে সেসব নিয়ে তোর চিন্তা নাই? তুই চিন্তা করছিস বের করে দেওয়া নিয়ে? তোর কিচ্ছু হচ্ছে না? স্পর্শ স্যার এত খারাপ না, সে তোকে যথেষ্ট ভালোবাসে, তুই বিশ্বাস করছিস না কেন? ওই মেয়েটা তার পরিচিত কেউ হতে পারে, হয়তো কলেজ ঘুরে দেখতে এসেছে। হতেই পারে, কিন্তু তিনি তো আমাকে এসব বিষয়ে কিছু জানালেন না। হয়তো তিনিও কিছু জানতো না, মেয়েটা এসে তাকে সারপ্রাইজ দিয়েছে। ওই মাইয়াটা কেন তাকে সারপ্রাইজ? তুই আসলেই একটা। তোমরা আবার নিজেদের মধ্যে গুজুর গুজুর করে যাচ্ছ দাঁড়িয়ে থেকেও। খুব বেয়াদব তো তোমরা। 3 জন যাও, বেরিয়ে যাও ক্লাসরুম থেকে। আমার ক্লাস চলাকালীন আর ক্লাসে আসবে না। রাগান্বিত স্বরে চিৎকার করে বলল স্যার। আমরা 3 জনই ভয়ে চুপ মেরে গেলাম। নিচু স্বরে সরি স্যার বলতে লাগলাম, কিন্তু স্যারের মন নরম হলো না। তিনি খুব রেগে আছেন। তার এই ভয়ঙ্কর রাগ দেখে 3 জনে সুরসুর করে বেরিয়ে গেলাম ক্লাসরুম থেকে। 3 জনে ক্লাসের বাইরে এসে হাঁপ ছেড়ে বাঁচলাম। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ক্লাস গুল্লাই যাক। আমি তো ক্লাস থেকে বেরিয়ে স্পর্শকে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে দেখলাম। ওই মেয়েটার সাথে যাচ্ছে। কোথায় যাচ্ছে? আমার কাছে তো ফোনও নাই। এখন একটা ফোন থাকলে জিজ্ঞেস করতে পারতাম।
মাঠে 3 জন গালে হাত দিয়ে বসে রইলাম। তারপর স্যার ক্লাস থেকে বের না হওয়া পর্যন্ত বাইরে বসে রইলাম। স্যার চলে যাওয়ার পর ক্লাসে গেলাম। আজকে আর স্পর্শ কলেজে আসলো না। মলিন মুখে আমার ক্লাস সম্পূর্ণ করতে হলো। সারা রাস্তা আস্তে আস্তে ভেবেছি বাসায় এসে স্পর্শকে কল করব, কিন্তু বাড়ি এসে আর কল করতে পারলাম না। আমার ফোনে ব্যালেন্স নাই, আম্মুর ফোন দিয়েও দিতে পারছি না। লজ্জার একটা ব্যাপার আছে না। রাতে স্পর্শ নিজেই আমাকে কল করলো। আমি ফোন ধরতে যাওয়ায় ফোন অফ হয়ে গেল। স্পর্শকে কল করতে না পেরে খালি ফোন চালিয়েছি, চার্জ কোথা দিয়ে শেষ হয়ে গেছে খেয়ালই করিনি। মেজাজটাই খারাপ হয়ে গেল। চার্জে বসিয়ে ফোন ওপেন করলাম, কিন্তু স্পর্শের কল আসা বন্ধ হয়ে গেছে। রাতটা আমার যন্ত্রণায় ছটফট করে কাটাতে হলো। স্পর্শের সাথে কথা বলা হলো না, রাত দেখানো হলো না, অভিমান করা হলো না, অভিযোগ করা হলো না। এই এত এত মন খারাপ নিয়ে আমি ঘুমাতেও পারলাম না। কিভাবে যে রাত পার করলাম শুধু আমি জানি। পরদিন সকালবেলা আমার জন্য একটা চমক অপেক্ষা করছিল। আমি ঘুম থেকে উঠে চমকটা দেখতে পাই। স্পর্শ আমার পড়ার টেবিলে বসে আমার দিকে তাকিয়ে আছে, পায়ের উপর পা তুলে। আমি চোখ বড় বড় করে স্পর্শের দিকে হা করে তাকিয়ে আছি ঘুম ঘুম চোখে। তারপর ফট করে বিছানার উপর উঠে বসলাম আর চোখ কচলে কচলে দেখতে লাগলাম সত্যিই স্পর্শ বসে আছে নাকি আমি ভুল দেখছি ঘুমের ঘোরে। স্পর্শের আওয়াজ শুনতেই আমার ঘুমের রেশ কেটে গেল। স্পর্শ গম্ভীর গলায় বলল, 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে আসো। এত বেলা অবধি কেউ ঘুমায়? লেখাপড়া, কলেজ, কোনো কিছু চিন্তাই তো তোমার নাই দেখছি। আমি তাড়াতাড়ি ওড়না খুঁজে গায়ে জড়িয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে পড়লাম আর তোতলানো গলায় বলতে লাগলাম, আপনি এখানে আসলেন কখন? কলেজের আর আধা ঘন্টা সময় আছে, তাই তোমার প্রশ্ন সব জমিয়ে রাখো, পরে উত্তর দেব। আগে ফ্রেশ হয়ে এসে রেডি হও। কিন্তু আপনি। কথা নয়, যাও। স্পর্শের মুখের উপর আর আমি কথা বলতে পারলাম না। স্পর্শের সামনে থেকে সরে ওয়াশরুমে ঢুকে গেলাম। ফ্রেশ হয়ে কলেজ ড্রেস পরে রেডি হয়ে এলাম। স্পর্শের সামনে মুখ চোখে কিছু দিতেও পারলাম না। কোন রকম স্কার্ফ বেঁধে বললাম, চলুন আমি রেডি। ব্যাগ কাঁধে ঝুলিয়ে স্পর্শের সামনে এসে দাঁড়িয়ে বললাম। স্পর্শ উঠে বলল, না খেয়ে যাবে? আমি অভিমানী গলাতে বললাম, হ্যাঁ, আমার খিদে নেই। আমার কথা শুনে স্পর্শ আমার দিকে সরাসরি তাকিয়ে বলল, মেয়ের এত ছিচকাদুনি হতে পারে? একটুতেই কান্না এনে ঠেকায়। আমি কাঁদলাম কোথায়? অবাক গলায় বললাম, সামনে কাঁদনি, কিন্তু মনে মনে কেঁদে ভাসাচ্ছ। কখনোই না। স্পর্শ আমার গালে নিজের এক হাত ডুবিয়ে দিয়ে চোখে চোখ রেখে বলল, তাই? আমি চোখ অন্যদিকে ঘুরিয়ে নিলাম। স্পর্শের চোখের দিকে তাকাতে পারলাম না, তাহলে আমার চোখের জল দেখে ফেলবে। স্পর্শ আমার মুখ ফিরিয়ে নেওয়া দেখে আর এক হাত দিয়ে নিচের দিকে টেনে নিল। মুখ ঘোরানোর সুযোগ রাখলো না। আমি চোখ নিচের দিকে নামিয়ে রেখেছি। স্পর্শ আমার মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার চোখের দিকে তাকাও। আমি বললাম, না ছাড়ুন, কলেজে লেট হয়ে যাচ্ছে। এত অভিমানী কেন তুমি? আমার জীবন তো তোমার অভিমান ভাঙাতে ভাঙাতে শেষ হয়ে যাবে। ফালতু কথা কেন বলছেন? ছাড়ুন। আবার অভিমান করেছো কেন? কাল ফোনও ধরলেন না, আবার অফ করে রাখলে, সমস্যা কি? 2 বার কল করেই তো কল করা অফ করে দিয়েছেন। পাগল তুমি! আমি সারা রাত তোমায় কল করেছি, কিন্তু নাম্বার অফ ছিল। মেজাজটা এত খারাপ হয়েছিল, মনে চাইছিল তখনই এখানে এসে পড়ি। আমি নাম্বার অফ করিনি। 8টায় একবার কল দিয়েছিলেন, তখন আমার ফোনে চার্জ না থাকায় অফ হয়ে যায়। আমি চার্জে বসিয়ে আপনার কলের অপেক্ষা করছিলাম, কিন্তু আপনি আর কল করেননি। তারপর ফোন হাতে রেখেই ঘুমিয়ে পড়েছি। কল আর আসেনি। ওয়েট দেখাচ্ছি। আমি বিছানা থেকে ফোন এনে দেখাতে গিয়ে দেখি ফোন সত্যিই অফ। স্পর্শ রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি ঢোক গিলে স্পর্শের দিকে তাকালাম। কি হলো? আমি সত্যিই ইচ্ছে করে এটা করিনি। কিভাবে অফ হয়ে গেল আমি নিজেই জানি না। ওকে। স্পর্শ আমার থেকে সরে এসে হাত ধরে টেনে বাইরে নিয়ে এলো। আব্বু খাবার বেড়ে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। আমার দিকে স্পর্শ তাকিয়ে বলল, কিছু খাবে নাকি চলে যাবে? খাবো। আপনিও তো খাননি মনে হয়। আমার চিন্তা করতে হবে না, তোমার কি ইচ্ছে তাই বলো। খাবো। আমি রাগ আর খাওয়ার উপর দেখাতে পারলাম না, কারণ আমি জানি আমি না খেলে স্পর্শও খাবে না।
আর আম্মু যদি জানে আমার জন্য স্পর্শ না খেয়ে চলে যাবে, তাহলে আমায় যে কি করবে তিনিই জানে। কলেজে আসার 5 মিনিট আগে আমাকে নামিয়ে দিল গাড়ি থেকে। তারপর বাকি রাস্তা পায়ে হেঁটে যেতে বলে গাড়ি নিয়ে চলে গেল স্পর্শ। আমি দাঁত কিরমির করে গাড়ির দিকে তাকিয়ে রইলাম। গাড়িটা চোখের আড়াল হতেই আমি রাস্তাতেই লাথি মেরে হাঁটতে লাগলাম। তোর মুখটা এমন লাল হয়ে আছে কেন রে? কার উপর এত রেগে আছিস? কলেজে পৌঁছতেই নিঝুম আমার দিকে প্রশ্নটা ছুড়ল। আমি রাগের চোখে মাঠে থেকেই স্পর্শের কেবিনের দিকে তাকিয়ে আছি। নিজের বউকে নিয়ে কলেজে সে ভিতরে আসতে পারে না, কিন্তু অন্য মেয়েকে নিয়ে ঠিকই সারা কলেজ ঘুরতে পারে। এই না হলে আমার বর। খুব কপাল করে এমন জামাই পেয়েছি। আমার ভবিষ্যৎ জীবন যে অন্ধকার আমি এখন থেকেই দেখতে পাচ্ছি। আমার কার সাথে বিয়ে হয়ে গেল আল্লাহ, এ তো আমাকে এখন পাত্তাই দেয় না। দিল আবার কবে? সব সময় তো এমনটাই করে, হনুমান একটা। এই মারু, কই হারাই গেলি? মিষ্টির এক ধাক্কায় আমি নিঝুমের উপরে পড়ে গেলাম। বিরক্তিকর চোখে মিষ্টির দিকে তাকিয়ে সোজা হয়ে বসলাম। তোদের সমস্যা কি? আমাকে কি কোনো কিছু ভাবতেও দিবি না? আমি খুব রেগে আছি, তোরা চুপচাপ বসে থাক, না হলে চলে যা। কি ভাবছিস? আর রেগে আছিস কেন? কার উপর রেগে আছিস সব বল আমাদের, না হলে তো কিছু ভাবতেও দেব না আমরা। এত চালাস কেন বলতো? আমি সত্যিই খুব টেনশনে আছি। ওরে বইন, টেনশনটা কি বলবি তো? কি বলবো? আর বললেই বা কি? তোরা কি কিছু ঠিক করতে পারবি? সব জ্বালা আমাকে সহ্য করতে হবে। তোরা তো কিছুই করতে পারবি না, তাই আর জানতে চাস না, আমাকে আমার মতো থাকতে দে। কিছু করতে পারবো কিনা আগে বল, জেনে নেই। করতেও পারি, এমন হলো তোর সমস্যার সমাধান আমরাই করে দিলাম। আল্লাহ হয়তো আমাদের হাতে তোর সমস্যার সমাধান রাখছে। আমাকে ওই স্পর্শ পাত্তা দেয় না, সব সময় খালি কষ্ট দেয়। আমার সামনে অন্য মেয়েদের সাথে ঘোরাঘুরি করে, আর আমাকে নাকি এত ভালোবাসে, কিন্তু নিজের মুখে এখনো অব্দি আমাকে প্রপোজ অব্দি করেনি। এত আনরোম্যান্টিক, আমাকে একটু বোঝেও না। গালে হাত দিয়ে মন খারাপ করে বললাম, আহারে মারু, তোর এত কষ্ট, আমার বুকটা ফাইটা যাইতাছে তোর কষ্ট দেখা। কান্না কান্না করে মিষ্টি বলল। আমি চোখ পাকিয়ে ওর দিকে তাকালাম। এই একদম চোখ রাঙাবি না আমাকে। তোর জামাই তোর পিছনে যদি পাগলের মতো না পড়েছে, আমার নাম মিষ্টি না। তোকে চোখে হারাবে, আর লাভ ইউ বলতে বলতে মুখে ফ্যানা তুলবে। আমি বিস্মিত চোখে মিষ্টির দিকে তাকালাম। আমার সামনে বসে ওরা 3 জন স্পর্শকে নিয়ে আলোচনা শুরু করে দিল, কিভাবে আমার দুঃখ কষ্ট গোছাতে পারে। সেই চেষ্টায় বিভোর ওরা। আমি গালে হাত দিয়ে ওদের পরিকল্পনা করা দেখছি। ওদের জঘন্য একটা পরিকল্পনা দেখে আমি হতভম্ব। এইসব কি পরিকল্পনা করছে? আমাকেও নাকি ওইসবে সামিল হতে হবে? ইম্পসিবল। আমি স্পর্শের সামনে এসব কিছুই করতে পারবো না। পারবি, আর তোকেই করতে হবে। আর যদি না করিস তাহলে কিন্তু জামাইয়ের মুখে ভালোবাসি শুনতে পারবি না। মনে রাখিস, সারা জীবন আনন্দে থাকার জন্য একটু অ্যাক্টিং করলে সমস্যা। তাই বলে আমি অন্য একটা ছেলের সাথে বন্ধুত্ব করব, ঘোরাঘুরি করব, তাও স্পর্শের সামনে? তোরা ভুলে যাচ্ছিস, স্পর্শ আমার হাজবেন্ড। তার কিন্তু আমার উপর অধিকার আছে। আমি এসব করলে আমাকে চর মারবে। হ্যাঁ জানি, তোকে আর প্রেম করতে বলি নাই, শুধু 2টা কথা বলবি, তাও স্পর্শসারের সামনে, আর কিচ্ছু না। মিষ্টি অনুরোধ কণ্ঠে বলল। নিঝুম ধারা এসেও বলতে লাগলো, আমরা তোর জন্য এত সুন্দর একটা প্ল্যান করলাম, আর তুই এখন পাল্টি খাচ্ছিস? স্যারকে দেখিয়ে জাস্ট কয়েকটা কথা বলবি, তুই দেখবি তাতে কাজ হয়ে যাবে। তুই যে স্যারকে অন্য মেয়ের সাথে দেখে জেলাস ফিল করছিস, সেটা তো স্যার বুঝছে না, কিন্তু এখন যদি সেই কাজটা করিস তাহলে ভাইয়াকে দেখে জেলাস ফিল হবে, তখন বুঝবে। ওদের বোঝানো দেখে আমিও গলে ক্ষীর হয়ে গেলাম। সেই সুযোগ ওরা নিল। নিঝুমের লুকিয়ে রাখা ফোন বের করে ওর দুঃসম্পর্কের এক খালাতো ভাইকে ফোন করে ছুটির পর ডাকলো। সে নাকি আমাকে এমনিতেই একটু একটু পছন্দ করত। পছন্দ করে শোনার পর আমি তাকে আসতে মানা করলাম, কিন্তু ওরা বলল সেই আসলে নাকি খেলা জমবে ভালো। শামীম আমাকে অসীম ভালোবাসে, তাই শামীম আসলে স্পর্শ তার চোখে আমার জন্য ভালোবাসে দেখে আরো জেলাস ফিল হবে। ভালো করে আমিও আর কিছু বলতে পারলাম না ওদের কথার উপর। কলেজ শেষে সত্যিই সেই শামীম এসে হাজির কলেজের সামনে।
আমার এক হাত মিষ্টি আর এক হাত নিঝুম ধরে বেঁধে শামীমের সামনে নিয়ে আসলো। আমি দূর থেকেই দেখতে পেলাম এই শামীম আমার দিকে কেমন করে হাবলার মতো তাকিয়ে আছে। আমি ঢোক গিলে এদিক ওদিক তাকিয়ে স্পর্শ কোনো জায়গায় আছে কিনা দেখতে দেখতে এসেছি। সামনে এসে দাঁড়াতেই দুই পাশ থেকে মিষ্টি আর নিঝুম আমার হাত ছেড়ে তিনজন একটু দূরে গিয়ে দাঁড়ালো। আমার কানে যাওয়ার আগে মিষ্টি ফিসফিস করে বলে গেছে আমি যেন শামীমের সাথে 5 মিনিট হলেও কথা বলি আর ওর কথাগুলো হজম করি। আমি ঢোক গিলে মাথা নাড়লাম, স্পর্শকে কোথাও পেলাম না। হাই, কেমন আছো? খুব খুশি গলায় বলল। আমি আমতা আমতা করে বললাম আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আগে ভালো ছিলাম না, কিন্তু এখন খুব ভালো আছি। আমি আর চোখে তাকাতাকি করছি। আমার খুব অস্বস্তি ফিল লাগছে। স্পর্শ কি দেখে নিয়েছে আমি অন্য একটা ছেলের সাথে কথা বলছি? উনি কোথায়? আমার ভাবনার ব্যাঘাত ঘটালো শামীম। তুমি নাকি আমার সাথে কথা বলবে বলেছো নিজুমকে। আমি সেই 6 মাস আগে থেকে তোমাকে পছন্দ করি। নিজুমকে সেই কবে বলেছিলাম তোমার নাম্বার এনে দিতে, কিন্তু ও বলেছেন তোমার নাকি বিয়ে ঠিক, তুমি নাকি তাকে খুব ভালোবাসো, তাই আর আসেনি। আচ্ছা, তোমার কি বিয়ে ভেঙে গেছে তাই আমাকে একটা সুযোগ দিতে চাচ্ছ? আমি চোখ বড় বড় করে শামীমের দিকে তাকিয়ে আছি। রাগে আমি ফেটে যাচ্ছি ভিতরে ভিতরে। দাঁতে দাঁত চেপে তবু কথাগুলো হজম করছি। মন চাইছে এই শামীমের বাচ্চাকে খুশি মেরে নাক ফাটিয়ে দিতে। এমন কিছু না, আসলে আমি কথা শেষ করতে পারলাম না। তার আগেই স্পর্শকে এদিকে আসতে দেখে আমি ঠেকে গেলাম। কথা গলায় আটকে গেল। তিনি রেগে আছে নাকি বোঝা যাচ্ছে না। তার মুখমণ্ডল দেখে আমি তার রিয়াকশন বুঝতে পারছি না। আমি শামীমের কথা ভুলে স্পর্শের দিকে তাকিয়ে আছি। স্পর্শ কি ধমক দিবে, আমাকে বকবে? সেই ভয়ে আমি মুখটা চোরের মতো করে রেখেছি। আমাকে অবাক করে দিয়ে স্পর্শ চলে গেল আমাকে পাশ কাটিয়ে। আমি হতবিহ্বল হয়ে যাওয়ার দিকে তাকিয়ে আছি। আমাকে চেনেই না এই ভাব ধরে চলে গেল স্পর্শ। শামীম কি কি যেন বলেই যাচ্ছে। আমি তাকে পাত্তা না দিয়ে মিষ্টিদের কাছে চলে এলাম আর বলতে লাগলাম, এটা কি হলো? জানি না, আমি তো ভেবেছিলাম কোনো ছেলের সাথে তোকে দেখলেই রেগে এগিয়ে এসে তোর হাত ধরে টানতে টানতে নিয়ে যাবে এখান থেকে, তো কিছুই হলো না, সব উলট পালট হয়ে গেল। আমি তিনটেকে মারতে লাগলাম। তোরা আমার উপকারের বদলে অপকার করে দিলি। উনি সব সময় আমার দিকে তাকিয়ে একটু করে হাসতো, আজকে তো হাসলোও না। উনি বোধহয় আর আমার সাথে কথাই বলবেন না। আগে যাও একটু একটু কথা হতো, সেটাও শেষ হয়ে গেল তোদের এই প্ল্যানের জন্য। আমার না হওয়ার সংসারটা ভেঙে দিলি। শামীম এসে বলল, কি হয়েছে মারিয়া, তুমি ওদের মারছো কেন? আর কি বলছে এসব? কিসের সংসার ভেঙে যাবে? আপনি আবার এখানে এসেছেন? জানতো আপনার জন্য আমার সংসারটা ভেঙে গেল, ফালতু লোক। তোমার তো বিয়ে হয়নি, তোমার সংসার আসলে কোথা থেকে? কে বলেছে আপনাকে আমার বিয়ে হয়নি? আমার বিয়ে হয়েছে আরো 3 মাস আগে। আমার কথা শুনে শামীম অবাক হয়ে নিঝুমের দিকে তাকালো। নিঝুম চোরা চোখে ওর দিকে তাকিয়ে বলল, সরি ভাইয়া, তুই চলে যা, এখানে একটা গন্ডগোল হয়ে গেছে, না হলে কিন্তু ওই মেয়ে তোকেও মারা শুরু করে দিবে, জান বাঁচিয়ে পালা। ওদের সাথে ঝগড়া করার পর আমাকে তখন আর বাসায় না পাঠিয়ে ওরা আমাকে পাশের এক পার্কে নিয়ে গেল মন ভালো করার জন্য। সেখানে অনেকটা সময় পার করলাম। আমার মনটা অনেক কষ্টে ভালো করলো ওরা, কিন্তু আমি ওদের উপর খুব রেগে আছি। ওরা সেটা বুঝতে পেরেছে, কিন্তু আজ রাগ ভাঙানোর চেষ্টা করলেও আমার রাগ আজ ভাঙবে না। তাই ওরা আমাকে একটু শান্ত করে বাসায় পাঠিয়ে দিল। আমি ওদের সাথে আসার আগে একটা ভালো করে কথাও বললাম না। ওরা গোমরা মুখে চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। বাসায় এসে ও কারোর সাথে কথা না বলে সোজা নিচের রুমে চলে গেল। মন খারাপ থাকলে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না। কেউ কথা বললে আরো বিরক্ত লাগে, রাগ লাগে। দূর থেকে আম্মু আমাকে গোমরা মুখে আসতে দেখে ডাকলো। আমি তার উত্তর দিলাম না। রুমে এসে কাঁধ থেকে ব্যাগ খুলে বিছানায় ছুঁড়ে মারতে যাব, তখন বিছানায় একজনকে দেখে থমকে যাই। আমার নিঃশ্বাস আটকে আসে। আমি হতবিহ্বল চোখে বিছানায় থাকা ব্যক্তির দিকে তাকিয়ে আছি। স্পর্শ কপালে হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে বিছানার উপর। আমি ব্যাগ বুকে জড়িয়ে স্পর্শের পানে চাহিয়ে আছি। উনি এই বাসায় আসলো কখন, আর এখানেই বা শুয়ে আছে কেন? আমি শব্দহীন পায়ে ব্যাগ নিয়ে টেবিলের উপরে রাখলাম আর একটু পরপর স্পর্শের চোখের দিকে তাকালাম।
তাকিয়ে আছে কিনা। উনি কি গভীর ঘুমে আচ্ছন্ন? আমি ব্যাগ টেবিলের উপর রেখে আবার বিছানার পাশে এসে দাঁড়ালাম। ওনার ঘন ঘন নিঃশ্বাস ওঠানামা করছে, মনে হচ্ছে উনি গভীর ঘুমে আচ্ছন্ন। আমি ওনার সামনে গিয়ে হাত নাড়ালাম, উনি উঠল না। এবার আমি নিশ্চিত উনি গভীর ঘুমে আছে। আমি ওনার পাশে আস্তে করে বসে ওনার দিকে ঝুঁকে ওনার মুখের দিকে তাকিয়ে রইলাম। তারপর বিড়বিড় করে বললাম, আপনি আমাকে কেমন ভালোবাসেন? আপনার বউ আমি অন্য একটা ছেলের সাথে কথা বললাম আর আপনি আমাকে কিছুই বললেন না। ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে আসলেন কেন? আমি কথা বলছি, এটা একটা স্বাভাবিক ব্যাপার জানো, কিন্তু আপনাকে একটা মেয়ের সাথে আমার দেখে কেন ভালো লাগলো না? কেন এত কষ্ট হলো? তাহলে আপনি কেন স্বাভাবিক থাকলেন? আপনার কেন সেই কষ্টটা হলো না? আমার চোখে জল চিকচিক করতে লাগলো। কখন যে সেই অশ্রু গাল বেয়ে স্পর্শের কপালে পড়েছে আমি লক্ষ্যই করিনি। আর এইটাই হলো আমার কাল। স্পর্শ কখন জেগে গেছে আমি বুঝতে পারিনি। আর আমি এদিকে স্পর্শ গভীর হয়ে আছে ভেবে নিজের কষ্টের অনুভূতি প্রকাশ করতেছি। স্পর্শ সেই সুযোগে ঘুমের ভাব ধরে আমার সব কথা শুনে নিয়েছে। আমি কথা শেষ করে চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালাম। স্পর্শ উঠলে জানা যাবে উনি আবার আজকে এখানে কেন এসেছেন। আমি চলে যাওয়ার জন্য পা বাড়ালাম, তখন স্পর্শ আমার হাত টেনে ধরলো। স্পর্শের টেনে ধরা দেখে আমার বুক কেঁপে উঠল। আমি কাঁপতে কাঁপতে স্পর্শের দিকে এলাম। কাছে আসতেই স্পর্শ আমাকে নিজের সাথে চেপে ধরলো। কাঁধে স্পর্শ নিচের মুখ লাগিয়ে বসে রইল। আমি সেসব খেয়াল না করে আমার সব কথা শুনে ফেললো নাকি সেই সব ভাবছি আর ছোট ছোট ঢোক গিলছি। কোথায় যাচ্ছ? আপনি জেগেছিলেন এতক্ষণ? হ্যাঁ। তাহলে ঘুমের ভান ধরেছিলেন কেন? ঘুমের ভান ধরে না থাকলে কি আমার বউয়ের এত অভিযোগ শুনতে পারতাম? আর সে যে আমাকে এত ভালোবাসে সেটা কি জানতে পারতাম? তেমন কিছুই না। আমি আপনাকে ভালোবাসলেও আপনি তো আর আমাকে ভালোবাসেন না। কিছু একটা হলেই কেন তোমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি না? এই একটা কথা ছাড়া তোমার মুখে আমি আর কোনো কথা শুনি না। তোমাকে যদি আমি ভালোই না বাসতাম তাহলে এত কষ্ট করে তোমার বাবাকে রাজি করানোর জন্য তার পেছনে পড়ে থাকতাম না। আর এখন তুমি আমার ওয়াইফ, তোমার কি বিয়ে করার জন্য কত কিছু করেছি জানো? তাও তোমার শুধু মনে হয় আমি তোমাকে ভালোবাসি না। তাহলে আপনি আমাকে ভালোবাসি বলেন না কেন? অন্য আর 5টা বয়ফ্রেন্ডের মতো হাঁটু গেড়ে প্রপোজ করেন না কেন? সারাদিন ভালোবাসি বললেই তোমার মনে হবে আমি তোমাকে ভালোবাসি, না বললে মনে হয় আমি তোমাকে ভালোবাসি না? জানি না। আমার ভালোবাসাটা তোমায় অনুভব করতে হবে, মুখে বললেই সেটা ভালোবাসা হয় না। আমি না ভালোবেসেও তোমায় সারাদিন ভালোবাসি বলে ঠকাতে পারি, কিন্তু আমি এমনটা চাই না। আমি তোমাকে মন থেকে ভালোবাসি, সেটা আমি চাই। তুমি নিজে বোঝো। সারাদিন বলে তোমাকে আমি বোঝাতে চাই না, তুমি নিজে থেকে আমার ভালোবাসাটা অনুভব করো, বোঝো। এই কথাটা অনেকদিন বলেছেন আপনি। আমি এইসব শুনতে চাই না। আমি যা চাই আপনি তা কখনোই বুঝবেন না। আপনি আমাকে একটু বোঝেন না। তোমাকে আমি বুঝি না বলছো? স্পর্শ বিক্ষিপ্ত গলায় বলল। আমি স্পর্শ থেকে নিজেকে ছাড়িয়ে বললাম, হ্যাঁ, বোঝেন না। ঠিক আছে। বলেই স্পর্শ আবার বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে দেখলাম স্পর্শ শুয়েই আছে। আমি না ডেকে খেতে চলে গেলাম। স্পর্শ হয়তো খেয়েছে এসে। আম্মু তো তাকে আর না খাইয়ে বসিয়ে রাখেনি। আম্মু খেতে দাও। ডাইনিং টেবিলে বসে আম্মুকে খাবার দিতে বললাম। আম্মু আমার দিকে থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকিয়ে বলল, স্পর্শ কোথায়? আমি বললাম, উনি ঘুমোচ্ছে। যা ডেকে নিয়ে আয়। না খেয়ে ঘুমিয়ে গেছে নাকি? 1 ঘন্টা হলো এসেছে, আসার পর থেকে খাওয়ার কথা বলছি। তোকে ছাড়া নাকি খাবে না, তাই রুমে চলে গেল ওয়েট করতে। উনি খাননি আমার জন্য? বিড়বিড় করে বললাম। কি হলো, এখনো বসে আছিস কেন? যা। আমি পারবো না, তুমি গিয়ে ডাকো। আমাকে খেতে দাও, আর না হলে আমি একাই নিয়ে নিচ্ছি। কাউকে ডাকতে পারবো না। আম্মু রাগান্বিত চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমার কথা শুনে যে তিনি রেগে ফেটে পড়ছে তার দিকে তাকিয়ে বুঝতে অসুবিধে হলো না। আমি ঝড়ের পূর্বাভাস বুঝতে পেরে তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে রুমের দিকে চলে এলাম। মা না তো শত্রু এটা আমার। স্পর্শ বেঘুরে ঘুমোচ্ছে। আমি এত কিছু বললাম, এত কিছু শোনার পরও উনি এত নিশ্চিন্তে ঘুমাতে পারছে। এই লোকটা কি আদৌ আমাকে ভালোবাসে? এই যে শুনছেন, উঠুন। নো রেসপন্স। আমি আরো 2 বার ডাকলাম, রেসপন্স করলো না। এবার হাত বাড়িয়ে ধাক্কা দিয়ে ডাকতে লাগলাম।
ওনাকে না নিয়ে গেলেও তো আমাকে খেতে দেবে না, উল্টো ছাড়ি দিবে। আরে উঠুন না, 2 মিনিটে আপনি এত গভীর ঘুমে তলিয়ে গেলেন কিভাবে? নাকি আবার অ্যাক্টিং করছেন? একটিবার উঠুন, আপনার জন্য আমি খেতে পাচ্ছি না, আমার খুব খিদে পেয়েছে। আপনার খিদে না পেয়ে থাকলেও উঠে একবার বাইরে গিয়ে আম্মুকে বলুন। ফাইনালি আমি স্পর্শকে ওঠাতে পারলাম। তিনি উঠে থ মেরে বসে রইল আমার দিকে তাকিয়ে। কি নিষ্পাপ চাহনি। এবার তিনি নিশ্চিন্ত ঘুমিয়েছিল, বোঝা যাচ্ছে তার চোখ মুখ দেখেই। বোকা বোকা চোখে আমার দিকে তাকিয়ে থেকে বলল, কি হয়েছে? আমি আকাশ সমান রাগ নিয়ে বললাম, আমার মাথা হয়েছে, দয়া করে উঠুন, ফ্রেশ হয়ে আমার সাথে বাইরে চলুন। তুমি কি কোথাও বেড়াতে যেতে চাচ্ছ? ওকে চলো। আমি খিদে চালাই মরি আর উনি আমায় বেড়াতে যাওয়ার কথা বলছে, কপাল। খিদে পেয়েছে? বাড়িতে খেতে যাচ্ছ না? ওকে তাহলে চলো, রেস্টুরেন্টে যাই। আপনি ফ্রেশ হয়ে আসুন তো, চান। স্পর্শকে টেনে ওয়াশরুমে ঢুকিয়ে দিলাম, তারপর বাইরে নিয়ে এলাম। আম্মু খাবার রেডি করে বসেছিল, যেতেই খেতে দিল, আর আমি গপাগপ খেয়েই আগেই চলে এলাম। স্পর্শ এলো পরে, এসেই বলল, যাও রেডি হও। রেডি হব কেন? কোথায় যাব? গেলেই দেখতে পাবে। এখন আমি কোথাও যাব না। যাবে, তাড়াতাড়ি রেডি হও, কুইক। আমি যাব না বললাম তো, আমি এখন ঘুমাবো। নো। ইয়েস। নো। হ্যাঁ 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 বলেই বিছানায় শুয়ে পড়লাম। স্পর্শ আমাকে হ্যাঁচকা টানে বিছানা থেকে তুলে ফেললো। রেডি হবে নাকি এইভাবেই নিয়ে যাব? ধ্যাৎ বলে রেডি হয়ে আসলাম। আমি স্পর্শের হুট করেই এমন বাইরে যাওয়া নিয়ে ভেবেছিলাম। তখনকার কথার জন্যে হয়তো তিনি আমাকে আজকে প্রপোজ করবেন, এজন্যই বাইরে নিয়ে যাচ্ছে। প্রথমে আমি আসার জন্য দ্বিমত পোষণ করলেও পরে আমি সারাটা রাস্তা আনন্দে উচ্ছ্বসিত হয়ে থেকেছি। সারা রাস্তা আমি ভেবেছি স্পর্শ আমাকে কিভাবে প্রপোজ করবে, সেই ভেবে আমার মনে মনে লাড্ডু ফুটছে। স্পর্শ আমাকে গাড়ি থেকে নামিয়ে একটা রেস্টুরেন্টে নিয়ে এলো। আমি শুধু ভাবছি কেবল খেয়ে আসলাম, আবার রেস্টুরেন্টে এনে কি খাওয়াতে চাই, নাকি এই রেস্টুরেন্টে ফিল্মি স্টাইলে সাজিয়ে আমাকে প্রপোজ করবে। হায় কি রোমান্টিক। আমি মাথা নিচু করে ব্লাশিং হতে হতে এগিয়ে যাচ্ছি। রেস্টুরেন্টে ঢুকে একটা সারপ্রাইজ পাওয়ার মতো করে তাকালাম। ভেবেছিলাম সামনে তাকিয়ে স্পর্শকে জড়িয়ে ধরবো খুশিতে, কিন্তু এ কি, আমি সামনে তাকিয়ে বিস্মিত হলাম। রেস্টুরেন্টে মানুষের অভাব নাই, তার মধ্যে দূরের এক টেবিলে আমি স্পর্শের সাথে সেই দিন ঘোরা মেয়েটাকে আরো ছেলে মেয়ে দেখতে পেলাম। স্পর্শ আমার হাত ধরে সেদিকে নিয়ে যেতে লাগলো। আমি মুখটা বাংলার 5-এর মতো করে স্পর্শের সাথে পা মেলাচ্ছি। আমি কি জল্পনা কল্পনা করছিলাম আর এখানে কি হচ্ছে? স্পর্শ টেবিলের সামনে আসার 2 সেকেন্ড আগে আমার দিকে ঝুঁকে আমার কানের কাছে ফিসফিস করে বলল, ওইখানে আমার কলেজের বন্ধু বান্ধব আছে, ওরা তোমাকে দেখতে চেয়েছিল, মিট করার জন্য পাগল করে দিচ্ছিল, তাই তোমাকে এখানে নিয়ে আসা। ওদের সাথে সুন্দর করে কথা বলবে, আর বেশি কথা বলার দরকার নাই, চুপ করে বসে থাকবে, ওকে? আমি রাগান্বিত চোখের স্পর্শের দিকে তাকালাম আর বললাম, আমি বাচালের মতো কথা বলবো এখানে গিয়ে? একবার আমাকে নিয়ে যান না ওখানে, আমার স্বপ্ন পাঞ্চাল করার এটাই শাস্তি আপনার। দাঁতে দাঁত চেপে বললাম। স্পর্শ কপাল কুঁচকে তাকিয়ে রইল আমার দিকে। হোয়াট? কিছু না। তুমি কিন্তু আমার মান সম্মান ডুবাইও না। স্পর্শ কড়া চোখে তাকিয়ে বলল। আমি কিছু বলতে যাব তার আগে স্পর্শের বান্ধবী বন্ধুরা আমাদের দেখে ফেললো আর চিৎকার করে আমাদের ডাকতে লাগলো। আমি চুপ হয়ে গেলাম। স্পর্শ আমার হাতের মুঠোয় বন্দি করে ওদের কাছে গিয়ে দাঁড়ালো। একটা ছেলে কাছে যেতেই বলল, কিরে স্পর্শ, তোরা ওইখানে দাঁড়িয়ে কি কথা বলছিলি? আমরা কখন থেকে ডাকছিলাম? স্পর্শ আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় শান্ত থাকতে বলে বলল, তেমন কিছুই না, তোদেরকে ওকে চিনিয়ে দিচ্ছিলাম, ও এসেই নাকি পরিচিতদের মতো করে কথা বলবে তাই। আর একটা ছেলে বলল, তাই নাকি ভাবি? আমাদের চেনা কি শেষ, নাকি আমরা নিজের পরিচয় দেওয়া শুরু করে দেব? আমি বোকা চোখে স্পর্শের দিকে তাকালাম, তারপর চোখ সরিয়ে বাকি সবার দিকে তাকিয়ে হাসি হাসি মুখ করলাম। কি বলবো বুঝতে পারছি না। স্পর্শ এমন ভাবে মিথ্যে বলল, এখন আমি ফেঁসে গেলাম। আমি তো এদের কাউকেই চিনি না, নামটা পর্যন্ত জানি না। সেই দিন যে মেয়েটা স্পর্শের সাথে ঘুরছিল, সেই মেয়েটা এবার আমার দিকে তাকিয়ে বলল, আমার নাম কি বলো তো? আমি শুকনো ঢোক গিলে তাকিয়ে আছি। কি বলবো এখন? স্পর্শ হয়তো আমার ব্যাপারটা বুঝতে পেরেছে।
পারারই কথা, কারণ তিনি জানেন আমি এখানকার কাউকে চিনি না। স্পর্শ ওই মেয়েটা বলল, ঐশী কি শুরু করলি? আমাদের বসতে দিবি না? দাঁড়িয়ে সব শুনবি নাকি তোরা? স্পর্শের কথা শুনে সবাই আমার বসার জন্য দুইটা পাশাপাশি সিট খালি খালি দিল। আমি আর স্পর্শ সেখানে বসে পড়লাম। তারপর কেউ কিছু বলার আগেই স্পর্শ সবার নাম বলে পরিচয় করিয়ে দিল। আমি সবার নামটা মাথার মধ্যে ভালো করে গেঁথে নিলাম। এখানে মোট 8 জন আছে, 5টা ছেলে 3টে মেয়ে, আমাদের নিয়ে 10 জন। এক টেবিলে তো হবেই না, 2 টেবিলের না 3 টেবিলের চেয়ার এনে উল্টো পাল্টা করে সবাই ফ্লাপ করে বসেছে। জিসান নামের ছেলেটা বলে উঠল, এটা কি হলো? স্পর্শ, তুই না বললে আমাদের আগেই চিনিয়ে দিয়েছিস, তাহলে এখন আবার চিনালি কেন? আগে চিনি আনতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই তো তোদের চিল্লাচিল্লি, তাই আর তা করা হলো না। ও আচ্ছা, ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন ভাইয়া, আপু? সবাই একসাথে বলল, ভালো আছি। শুধু ওই ঐশী কিচ্ছু বলল না। সে নিজের ফোনের দিকে তাকিয়ে ফোন টিপে যাচ্ছে, কানে তার ইয়ারফোন। আমিও তাকে আর তেমন লক্ষ্য করলাম না। ওই দিন স্পর্শের সাথে দেখেছিলাম বলে আজ একটু বেশি লক্ষ্য করেছি, কিন্তু আজ স্পর্শের দিক থেকে তেমন কিচ্ছু পেলাম না। স্পর্শ সবার সাথেই একভাবে কথা বলেছে। সবাই তার দিক থেকে যে ফ্রেন্ড সেটা বুঝতে অসুবিধে হলো না। এদের ভেতর চাই থেকে থাকুক, সবাই খাওয়ার জন্য পাগল করলো। আমি আর স্পর্শ কেবল খেয়ে এসেছি, তাই আমরা খেলাম না। অনেক জোরাচুরি করে তাদের মানানো গেল। বাপরে, আমার এই ভরা পেটে আবার খাইয়ে না মারার দশা করে ফেলেছিল। আমি আর স্পর্শ কোল্ড কফি নিয়ে বসে আছি, আর সবাই খাওয়া দাওয়া করছে। সেখান থেকে আমরা বেরিয়ে এলাম, দেখলাম কেউ বিল দিল না। সবার জন্য এইটা ছিল বিয়ের ট্রিট। স্পর্শ দিল বিল। সেখান থেকে সবাই আমরা এলাম একটা জায়গায়। এখানে নাকি তারা কলেজ লাইফ থাকতে অনেক এসেছে, বন্ধুরা মিলে আড্ডা দিয়েছে। তাদের জন্য জায়গাটা স্পেশাল। সেই স্পেশাল জায়গায় আমাকেও নিয়ে আসলো। জায়গাটা মোটামুটি সুন্দর। একটা ছোট্ট নদী আছে, সেখানে একটি নৌকা বাঁধা, যে নৌকায় চড়ে ঘুরলাম আমরা। নৌকায় ওঠার পরে সেখান থেকে এক বন্ধু গলা ছেড়ে গান গাইতে লাগলো। খুব সুন্দর কণ্ঠ তার। সেই গান গাইলো, তখন গানের মাঝখানে গান থামিয়ে বলল, দোস্ত, তোদের প্রেম কাহিনী কিছুই তো আমরা দেখি নাই। তুই এই ছোট ভাবিকে পাগলের মতন ভালোবাসতি, সেটা জানতাম। কখনো তোদের ফোনেও কথা বলতে দেখি নাই। ভালো তো অনেক দিন থেকে বাসিস, কিন্তু কখনো ভাবিকে আমাদের দেখাসনি, সাক্ষাৎ করাসনি। আজ একেবারে বিয়ে করে দেখাতে নিয়ে এসেছিস। বিয়ে তাও তো দেশনি। আমরা সবাই তোর উপর অনেক রেগে আছি। কি বলিস তোরা, ঠিক না? সবাই তখন হই হই করে উঠল। যে সবাই রেগে আছে, তিনি আবার বলে উঠল, আমাদের রাগ কমাতে চাইলে এখন এই মুহূর্তে আমাদের সবার সামনে তুই ভাবিকে প্রপোজ করবি, নিজের মনের অনুভূতি প্রকাশ করবি, নির্দ্বিধায় সব বলবি, তারপর বিয়ের প্রপোজাল দিবি, যেহেতু তোদের বিয়ে আরেকবার হবে অনুষ্ঠান করে। স্পর্শ অবাক গলায় বলল, হোয়াট? ইম্পসিবল। আমি তোদের বিয়ের ট্রিট দিয়েছি, আর সেই বিয়েটা কিছুই হয়নি। তুই যদি আমাদের বিয়েতে আসতি, না খেয়ে যেতে হতো। হুট করে ঘটনাটা ঘটেছে, সেটা তোরা খুব ভালো করে জানিস। এখন আমাকে ফাঁসাতে পারিস না। আবার নেক্সট বার তো তোরা সবাই আসবি, আনন্দ ফুর্তি করবি। নো এক্সকিউজ দোস্ত, তোকে আমাদের কথা রাখতেই হবে। তুই তোর কোনো কথা আমাদের বলিস না, শুধু একজনকে ভালোবাসিস সেটা বলেছিস। আর আমরা আমাদের গার্লফ্রেন্ডকে কতবার ভালোবাসি বলেছি, কতবার কিস, হাত ধরেছি, সব তোকে বলেছি। কিন্তু তুই, আজ তোকে ভাবিকে আমাদের সামনে প্রপোজ করতেই হবে। এটা তো আর তোর গার্লফ্রেন্ড না, বউ। তাই এত সংকোচ করছিস কেন? সবার মধ্যে স্পর্শ পড়েছে বেকায়দায়। আমি মিটিমিটি হাসছি পাশে দাঁড়িয়ে। স্পর্শ ভয়ার্থ দৃষ্টিতে আমার দিকে তাকালো, তারপর রাজি হলো সবার কথায়। রাজি না হয়েও উপায় ছিল না তার। যেভাবে চেপে ধরেছে, রাজি না হয়ে যাবে কোথায়? প্রপোজ করতে তো ফুল লাগবে। এখন ওরা সবাই ফুলের সন্ধান করছে। পুকুরের একপাশে লাল পদ্ম ফুল দেখা যাচ্ছে। দূর থেকে নৌকা নিয়ে সেখানে চলে এলো সবাই। স্পর্শের হাতের ফুলটা দিয়ে বলল, নে শুরু কর আবার। এতগুলো মানুষের সামনে আমাকে প্রপোজ করবে ভাবতেই আমার লজ্জা লাগছে, কিন্তু তবুও আমি খুশি, খুব খুশি। স্পর্শ দাঁড়িয়ে থেকেই আমার দিকে ফুল বাড়িয়ে দিল, কিন্তু মুখে কিছু বলল না।
আমি বিরক্তিকর মুখে তাকিয়ে আছি স্পর্শের দিকে। কোথায় হাঁটু মুড়ে বসবে তা না দাঁড়িয়ে, আর একটা কেমন প্রপোজ করা ভালোবাসি তো কিছুই তো বলল না। কি হলো, ফুলটা নাও। স্পর্শের বন্ধুরা আমাদের দিকে ক্যামেরা সেট করে দাঁড়িয়ে আছে, কারণ তারা বন্ধুর প্রপোজ করা ভিডিও করবে, ছবি তুলবে। কিন্তু স্পর্শের কাণ্ড কারখানা দেখে ক্যামেরা রেখে স্পর্শের কানে কানে কি যেন বলে চোখ রাঙাতে রাঙাতে চলে গেল একজন, আর তার নাম নাদিম ভাইয়া। আমি গাল ফুলিয়ে তাকিয়ে আছি স্পর্শের দিকে। স্পর্শ আমার সামনে হাঁটু মুড়ে বসলো, আমি তাকিয়ে আছি। তারপর ওই লাল পদ্ম ফুলটা দিয়েই প্রথম কোনো প্রেমিক মনে হয় প্রেমিকাকে প্রপোজ করলো। স্পর্শ বেশি কিছু বলল না, কয়েকটা কথা বলল, তাতেই আমার মেরুদণ্ড বইয়ে শীতল হাওয়া বয়ে গেল, হৃদস্পন্দন বেড়ে গেল। অসীম ভালোবাসা আমি তার দুই কথাই অনুভব করতে পারলাম। আমার জীবনে যদি ভালোবাসার সংজ্ঞা আসে, তাহলে সেই ভালোবাসার প্রতীক তুমি। আমি পাগলের মতো ভালোবাসা দেখিনি, বুঝি না, জানি না, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার কোনো শেষ নাই, আছে শুরু। আমি বারবার তোমার প্রেমে পড়তে চাই, ভালোবাসতে চাই শেষ নিঃশ্বাস অবধি। সন্ধ্যার আগেই স্পর্শ আমাকে বাসায় রেখে চলে গেল। বাসায় আসার 5 মিনিট আগে আমি স্পর্শকে আমতা আমতা করে জিজ্ঞেস করছিলাম, আপনি কি কোনো কারণে আমার উপর রেগে আছেন? স্পর্শ ড্রাইভ করতে করতে এক নজরে আমার দিকে তাকিয়ে বলল, কেন, রাগ করার মতো কিছু করেছো কি? আমি ইচ্ছে করেই এসব জিজ্ঞেস করার নাম করছি, কারণ আমি চাইছি তখন অন্য একটা ছেলের সাথে আমাকে দেখে স্পর্শের রাগ হয়নি, জেলাস ফিল হয়নি। সেটা আদেও কি সত্যি, নাকি লুকিয়ে রাখছে পেট থেকে বের করার জন্য? আমি আবার জিজ্ঞেস করলাম, না মানে এমনি, মনে হচ্ছে আপনি আমার উপর কোনো কারণে রেগে আছেন। তুমি যে কারণে আমাকে এসব জিজ্ঞেস করছো, সেখানে এমন কিছু হয়নি যে আমায় রাগ করতে হবে। তেমন কিছু হলে আমি রাগ করতাম না তোমার উপর। যে তোমাকে আমার থেকে ছিনিয়ে নিতে আসতো, আমি তাকে গেট আউট করে দিতাম। তাই ওইসব করার কথা আর ভেবো না। তুমি এসব করাই কাঁচা। তুমি এত সুন্দর অ্যাক্টিং করতে পারো না, তুমি কোনো অ্যাক্টার্স না। বান্ধবীদের সাথে মিশবা ঠিক আছে, ভালো, কিন্তু তাদের ব্যাড হ্যাবিটস গুলা মাথায় ঢুকাবে না। আচ্ছা, গাল ফুলিয়ে মন খারাপ করে বললাম। এতটুকু কথাই হয়েছে আমাদের মাঝে। বাসায় এসে আমি গ্রুপ কল দিলাম মিষ্টিদের। সবাই অনলাইনে ছিল না, কিন্তু যারা ছিল সবাই আসলো। হারামিদের বলা, স্পর্শের বলা সব কথা বললাম। ওরা স্পর্শের কথা শুনে রাগে কাঁপতে লাগলো। তোর জামাই আমাকে বুদ্ধিরে এইভাবে অপমান করলো, তুই চাইয়া চাইয়া শুনলি খালি, কিছুই বলবি না হারামি? তুই তো বন্ধু নামের কলঙ্ক, আর জীবনে কোনো কিছু নিয়ে আমাদের কাছে আসিস। নিঝুম রেগে বলল, তোদের প্ল্যান তো সত্যি ফেল করেছে, তাই এত গলা উঁচু করে কথা বলবি না। আজ এটা পরিকল্পনা করেছিলি, কাজের কাজ কিছুই হয়নি, মাঝখান থেকে আমি ফাঁসতে ছিলাম। মিষ্টি চিৎকার করে বলল, মারুর বাচ্চা, তোকে একবার সামনে পাই, দুই জামাই বউ মিলে এখন আমরা খারাপ। একদম মারুর বাচ্চা বলবি না। আমি আমার বাচ্চা কিভাবে হব? খালি উল্টো পাল্টা কথা বলা। ওদের সাথে তুমুল ঝগড়া হলো আমার, আমি তো ছাড়লাম না। 3 জন একজোট হয়ে আমাকে আলাদা করে রেখে ঝগড়া করলো। আমি একাই 100 এমন ভাবে ঝগড়া করে ফোন কেটে শান্ত হলাম। টেস্ট পরীক্ষা শেষ হয়ে কলেজ বন্ধ দিয়ে দিল, এখন শুধু কোচিং হবে। পরীক্ষা একদম হাতের নাগালে চলে এসেছে, এজন্য সমস্ত বান্তরিপানা বাদ দিয়ে আমি একটু সিরিয়াস হলাম। দেখতে দেখতে ফেব্রুয়ারি মাস চলে গেল। পরীক্ষা আছে 2 মাস। ফেব্রুয়ারি মাস, প্রেমের মাসটা চলেই এলো, কিন্তু আমার সাথে এমন কিছুই ঘটলো না। আমার একটা থাকা সত্ত্বেও আমাকে না রোস্টেতে রোস্ট দিল, আর না প্রপোজ ডেতে প্রপোজ করলো। নিরামিষ ভাবে আমার দিনগুলো চলে গেল। কিন্তু ভালোবাসা দিবসের দিন স্পর্শ এসে হাজির হলো রাতে আমাদের বাড়িতে, আর রাতে আমাদের বাড়িতেই থাকবে বলল। সেদিন স্পর্শ আমাকে অনেক জিনিস উপহার দিয়েছে। পরদিন সকালে স্পর্শ চলে গিয়েছিল। রাতটা আমার জন্য সারপ্রাইজ ছিল। সেদিন স্পর্শ নিজের মনের অনেক অনুভূতি আমাকে জানিয়েছে, আমাকে অনেকবার ভালোবাসি বলেছে। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসলো। পরীক্ষার দিনগুলোতে আমার সাথে একদিন স্পর্শের দেখা হলো না, কিন্তু ফোনে প্রতিদিনই স্পর্শ আমার খোঁজ নিয়েছে। পরীক্ষা কেমন হয়েছে, ঠিকমতো পড়ছি কিনা ফোন দিয়ে খোঁজ নিয়েছে। দেখতে দেখতে পরীক্ষা নামক প্যারাটা অবশেষে শেষ হলো।
বিয়ের গুঞ্জন শুনছি। পরীক্ষা শেষ হয়েছে, এখন কথা মতো আমাদের বিয়ের অনুষ্ঠানটা হবে। দুই পরিবার আবার একত্রিত হয়ে ডেট ফাইনাল করে ফেললো। ডেটের 2 দিন আগে চলে আসলো। বাড়িতে বিয়ের আমেজ লেগে গেছে এখন। শপিং করা অলরেডি শেষ। আমার তো খুশির সীমা নেই। অবশেষে স্পর্শকে আমি হাতের নাগালে পাবো, তার কাছাকাছি থাকতে পারবো। হলুদ সন্ধ্যা, মিষ্টিটা সবাই এসেছে, একদম শাড়ি পরে সেজে গুজে। ওরা আসার পর শুধু একটা কথাই বলেছে, অবশেষে তোর অপেক্ষার অবসান হচ্ছে। আমি শুধু মিষ্টি করে হেসেছি। আজ আমি আমার ইচ্ছে মতো সেজেছি। বিয়ের সম্পূর্ণ শপিং আমি নিজের পছন্দ মতো করেছি। স্পর্শ আমার সাথে ছিল, তাকেও দেখিয়েছি। তার আর আমার দুজনের পছন্দ করে কেনা হয়েছে। আমার একমাত্র ননদ সিফা আব্বু আম্মুর পর সবার আগে আমাকে গায়ে হলুদ ছুঁয়ে দিল। একে একে সবাই হলুদ দিল। স্পর্শের সাথে কথা বলছি, তিনি প্রকাশ না করলেও জানি তিনি অনেক খুশি। তার প্রত্যেকটা কথাই বুঝেছি। এখন মনে হয় আমি তাকে একটু হলেও বুঝতে পারি। হলুদ অনুষ্ঠান শেষ হলো, বরপক্ষের লোক চলে গেল। সবাই তখন নাচ গান শুরু করলো। আমিও ওদের মানে মিষ্টিদের সাথে নাচানাচি করতে লাগলাম, লাফালাফি করতে লাগলাম। আমি তো এরকম মেয়ে না যে বিয়ের কোণে বলে নতজানু হয়ে লজ্জায় কাঁপাকাঁপি করব। লজ্জা কাঁপাকাঁপি তো শুধু আমি স্পর্শের সামনে করি, এছাড়া এত লজ্জাপতি না আমি। রাতে 2 ঘন্টা ঘুমানো হলো, আর দিনের অর্ধেক বেলা ঘুমিয়ে থেকে উঠে আবার বিয়ের কোণে সাজতে বসতে হলো। ঘুম থেকে ওঠার পর আর আমি স্পর্শের সাথে কথা বলতে পারিনি, কারণ আমি অনেক বেলা করে উঠেছি। আমি পরে কল দিয়েছিলাম, তখন সে বলল তিনি নাকি আমার জন্য কি সারপ্রাইজ অ্যারেঞ্জ করতে যাচ্ছে, আমার জন্য নাকি বিশেষ সারপ্রাইজ। আমি বললাম সেই সারপ্রাইজটা কখন পাবো? স্পর্শ বলেছে আমাদের বাড়িতে আসার পর পাবে। ওই বাসায় বেড়াতে যাব। তাহলে রাতেই পাবে। ওকে। ফোন কেটে আমি বসে আছি। স্পর্শ আমাকে ছবি সেন্ড করতে বলেছিল, আমি করিনি। আজ একদম সামনাসামনি দেখবে আমাকে, আগে থেকে দেখা দেব না। বরযাত্রী আসার কথা ছিল 3টের ভিতর, কিন্তু তারা এলো 5টায়। আমাদের বাড়িতে তো হইচই লেগে গিয়েছিল, আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। কি হলো, এত লেট করছো কেন? আর আমি স্পর্শকে তারপর 2 ঘন্টা যে কত শত ফোন দিয়েছি হিসাব নাই, কিন্তু বারবার ফোন বন্ধ বলেছে। এই 2 ঘন্টা আমার কাছে 2 মাসের সমান মনে হয়েছিল। কত শত খারাপ কথা যে আমার মাথায় এসেছে, আশেপাশের লোক অনেক বলেছে। স্পর্শরা এমন করলো কেন জানি না। আব্বু কতবার ফোন দিয়েছে, তারা শুধু বলেছে আসছি আসছি। একটা সমস্যা হয়েছে, কিন্তু কি সমস্যা সেটা কেউ বলেনি। আমি সেই সমস্যাটার কথা জানতে চাই। আমার হাসি খুশি মুখটা কালো হয়ে গিয়েছিল। আমি আমার এত সুন্দর করে সাজ সব কান্না করে নষ্ট করে ধুয়ে মুছে ফেলেছি। জানি না তারপর আমাকে কেমন দেখা গেছে, কারণ আমি আর আয়নার সামনে যাইনি, যাওয়ার ইচ্ছে হয়নি। স্পর্শটা 5টার দিকে আসলো। তার মুখটা একটুখানি হয়ে গিয়েছিল, কারণ তার মাথায় চিন্তার পাহাড় জমেছে। আমি তার মুখ দেখেই বুঝতে পেরেছি। আমি কখনোই স্পর্শকে দেখলে তার মনের খবর বুঝতে পারি না, কিন্তু আজকে যেন তাকে এক ঝলক দেখে তার ভিতর কষ্টের চিন্তার পাহাড় দেখতে পেয়েছি। আমি অবাক নয়নে তার দিকে তাকিয়েছিলাম। স্পর্শ একবারও আমার চোখের দিকে তাকায়নি। স্পর্শ আব্বু আম্মু সবার সামনে সবার কাছে ক্ষমা চাইলো হাত জোর করে। এটা যদি স্পর্শের বদলে অন্য কেউ থাকতো, তাহলে বোধহয় আমার আব্বু ক্ষমা করতেন না। তিনি প্রচন্ড রেগে গিয়েছিলেন। ক্ষমা না করে তো লাভ নেই, বিয়ে তো আগেই দিয়ে দিয়েছে। আগে যদি বিয়েটা না হতো, তাহলে আজকে বিয়েটা ভেঙে যেত, আমি নিশ্চিত। কিন্তু আমাদের কপাল ভালো যে আমাদের বিয়েটা হয়ে গিয়েছিল। বিদায় নিয়ে স্পর্শের পাশে বসলাম গাড়িতে। সামনে ড্রাইভার ড্রাইভিং করছে, পেছনে আমি আর স্পর্শ শুধু। আমি আজ চোখে স্পর্শকে পরখ করছি। মনে মনে অনেক সাহস জুগিয়ে স্পর্শের দিকে ঘুরে সরাসরি প্রশ্ন করলাম, আপনার কি হয়েছে বলুন তো আমাকে, এত চিন্তা কিসের আপনার? স্পর্শ আমার দিকে তাকালো না, অন্যদিকে তাকিয়ে বলল, আমার কিছুই হয়নি। আমার দিকে তাকান, অন্যদিকে তাকিয়েছেন কেন? মাথা ব্যথা করছে, একটু মাথায় হাত বুলিয়ে দিবে? আচ্ছা দিচ্ছি। স্পর্শ ওইভাবেই আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আমি ওনার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। স্পর্শ আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। বাসার কাছাকাছি আসতেই স্পর্শ উঠে বসলো, আমার দিকে তাকিয়ে পড়ল, সরি, খুব ক্লান্ত লাগছিল তাই ঘুমিয়ে পড়েছি। সমস্যা নাই, আপনার কি হয়েছে বলুন না প্লিজ। আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি।
তুমি আমাকে নিয়ে প্যানিক হইও না, শুধু আমার উপর ভরসা রেখো আর তোমার বিশ্বাসটা বজায় রেখো। এসব কেন বলছেন? আমি আপনাকে খুব বিশ্বাস করি, নিজের থেকেও বেশি। আর ভরসা, আমার ভরসার একমাত্র স্থান তো আপনি। বাবা মায়ের পর আমি আপনাকেই ভরসা করি, ভালোবাসি। জানি না কেন বললাম, কিন্তু আমার উপর তোমার বিশ্বাসটা অটুট রেখো। আপনি এত উদাসীন কেন? একবার আমার দিকে ভালো করে তাকালেন না? আমার কথা শুনে স্পর্শ আমার দিকে এগিয়ে আসলো, দুহাত আমার দুগালে রাখলো, অতঃপর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। কান্না করতে করতে তো দেখি চোখগুলো ফুলিয়ে ফেলেছো, একটু ভালো লাগছে না? তোমার পুরো মুখ সাদা কালো হয়ে আছে, চোখের কাজল লেপটে কি বিশ্রী অবস্থা হয়েছে। 2 ঘন্টায় এই অবস্থা? আমি যদি আর কোনোদিন ফিরে না আসতাম তখন কি করতে তুমি? তখন তো মনে হয় পাগল হয়ে যেতে। আমি অবাক নয়নে স্পর্শের দিকে তাকিয়ে আছি, কেমন কৌতুক সুরে কথাগুলো বলছে। আমি কপট রাগ দেখিয়ে বললাম, এসব কি কথাবার্তা? আপনি আর কোনোদিন ফিরে কেন আসবেন না? কেন? আপনি আমায় ছেড়ে কোথায় যাবেন? আমায় ছেড়ে কোথাও যেতে পারবেন আপনি? স্পর্শ আমার কথা শুনে আমার কপালে ভালোবাসার পরশ দিল, তারপর বলল, তোমাকে আমি খুব বেশি ভালোবাসি, কখন আমাকে ভুল বোঝো না। স্পর্শের কথা শুনে আমার বুক কেঁপে উঠল। ভালোবাসি বলেছে, তাও যেন একটা ভয় তার মধ্যে। সেই ভয়টা দেখে আমার বুকটা কাঁপছে। শ্বশুর বাড়িতে আসতেই হইচই বেড়ে গেল। স্পর্শ আমার হাত ধরে বাইরে বের হতে যাবে, তখনই তার ফোন বেজে উঠল। আমি স্পর্শের ফোনের দিকে আর চোখে তাকাতে যাব যে স্পর্শ কেমন লুকিয়ে ফোনটা দেখে কেটে দিল। আমি সন্দেহান চোখে তাকিয়ে আছি, কিন্তু সাথে সাথেই সন্দেহ দূর করে ফেললাম। আমি আর আগের মতো অভিমান করব না স্পর্শের উপর। তিনি আমাকে খুবই ভালোবাসে আমি জানি, শুধু শুধু আজাইরা চিন্তা করে নিজেও কষ্ট পাই, ওকেও কষ্ট দিই। স্পর্শ ফোন অফ করে আমাকে ধরে গাড়ি থেকে নামলো। শাশুড়ি মা আমাকে একটা গলায় হার পরিয়ে দিল। হালকা নিয়ম কানুন শেষ করে আমাকে ভিতরে আনা হলো। স্পর্শের কোলে চড়েই আমি ভিতরে আসলাম। মুহূর্তটা আমার লজ্জায় কেটেছে। ভেতরে আসার পর আমাকে অনেকটা সময় বাইরে সবার সাথে বসে কাটাতে হলো। স্পর্শের আর দেখা পাওয়া গেল না। অবশেষে আমাকে স্পর্শের রুমে আনা হলো। দারুণ একটা পরিবেশ তৈরি করেছে রুমটায় ঢুকেই মনটা আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল। এটা বুঝি আমার বাসর ঘর? আমি লজ্জায় মুখ ঢেকে ব্লাশিং হচ্ছি। সেই মুহূর্তে স্পর্শের ভাবি এসে রুমে ঢুকলো। আমি তাড়াতাড়ি ঠিক হয়ে দাঁড়ালাম। এ কি, তুমি এখনো এখানেই দাঁড়িয়ে আছো কেন? চলো ভিতরে চলো। বলেই আমার হাত ধরে রুমের ভিতর নিয়ে গেল। আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম। রুমটা ভালো করে দেখে বলল, পছন্দ হয়েছে? আমি লজ্জা মিশ্রিত মুখে মাথা নাড়লাম। ভাবি তা দেখে হাসলো আর বলল, এবার বসে থাকো তোমার বরের জন্য। সে তো বাসাতেই নাই, কোথায় চলে গেছে কে জানে। ফোনও তুলছে না। আজ এমন কেন যে করছে স্পর্শ কে জানে। যে মেয়েকে বিয়ে করার জন্য এত পাগল। এই যে রুমটাও নিজের হাতে সাজিয়েছে, কিন্তু হঠাৎ করেই কি হলো? হুটহাট উধাও হয়ে যায়, আর খালি কি যে ভাবে কাউকে বলছে না। তুমি দেখো তো কিছু জানতে পারো কিনা। আমি হা করে ভাবির দিকে তাকিয়ে কথা শুনলাম। স্পর্শের কিছু একটা হয়েছে। আমি এই বাসর ঘর দেখতে দেখতে সব ভুলে গেছি। এখন আবার ভাবি বলাই সব মনে পড়লো। আমি আনন্দ ভুলে চিন্তায় ডুবে গেলাম। ভাবি আমাকে ধাক্কা দিয়ে বলল, আর কি বললাম? তুমি স্পর্শের থেকেও বেশি কাতর হয়ে গেলে। স্পর্শ হয়তো কিছু নিয়ে চিন্তিত আছেন, তুমি ওকে স্বাভাবিক করো। তুমি তো ওর বউ, আর ও তোমাকে যে ভালোবাসে তুমি চাইলেই ওকে ঠিক করতে পারবে। সেই জন্যই তোমাকে বলেছি, এখন তুমি আবার দুশ্চিন্তা করা শুরু করো না। আচ্ছা ভাবি। ভাবি আমাকে স্পর্শের জন্য অপেক্ষা করতে বলে চলে গেল। স্পর্শ আসলে কি করব সব বলে গেল। আমি স্পর্শ আসলে কিভাবে কি করব ভাবতে ভাবতে সময় পার করতে লাগলাম। এই বুঝি স্পর্শ আসলো, সেই চিন্তায় দরজার দিকে তাকাচ্ছি তো চোখ নিচের দিকে নামাচ্ছি। ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসছে একাই। সারাদিনের ক্লান্তি, তার উপর এভাবে 12টা অবধি বসে থেকে আমি আরো ক্লান্ত হয়ে পড়লাম। আর ক্লান্ত হয়ে আমার চোখে সারা রাজ্যের ঘুম এসে ভিড় করলো। কিন্তু এই স্পর্শের কোনো খবর নাই। এর আগে আমার শাশুড়ি মা আমার
ননদ এসে বসে থেকে গেছে। এইমাত্র সিফা বাইরে গেল মা মা করতে করতে। তার 2 মিনিট পরে স্পর্শের আগমন ঘটল রুমে। স্পর্শকে দেখে আমার চোখের ঘুম উধাও। আমি তড়িৎ গতিতে বিছানা থেকে উঠে স্পর্শের সামনে এসে দাঁড়ালাম। লজ্জা টজ্জা কোথায় পালিয়ে গেছে কে জানে। আমার চোখে এখন শুধু রাগ ঝরছে। কোথায় ছিলেন উনি? এত লেট কেন করলেন? স্পর্শ দরজা আটকে আমায় এমন রাগের চোখে তার দিকে তাকিয়ে থাকতে দেখে তিনি খুব স্বাভাবিকভাবে আমার সামনে এসে দাঁড়ালো। আপনি কোথায় ছিলেন এতক্ষণ? একটা কাজে গেছিলাম। কি কাজে গিয়েছিলেন? আমি আপনার জন্য অপেক্ষা করছি, সেটা কি ভুলে গেছেন? নিজেকে ভুলে যেতে পারি, কিন্তু তোমাকে 1 সেকেন্ডের জন্য ভুলতে পারবো না। আমি বললাম, তাই? তাহলে আমাকে এত অপেক্ষা করালেন কেন? আমি যেখানে ছিলাম কিন্তু আমার মনটা তোমার কাছে পড়েছিল। তুমি জানো গাড়ি আমি কত হাই স্পিডে চালিয়ে এসেছি। অ্যাক্সিডেন্ট করলে আর বাঁচতাম না সেটা আমি নিশ্চিত, কিন্তু সেই সবের চিন্তা আমার ছিল না। আমার একমাত্র লক্ষ্য ছিল তোমার কাছে দ্রুত আসা। আপনি খুব বেশি খারাপ। আপনি নিজের ক্ষতি হবে এমন কিছু করছিলেন, অথচ আমার কথা ভাবেননি। আজ যদি আপনার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? আপনি আমাকে একটুও ভালোবাসেন না, একটুও না। আজ এত দিন পর আমাদের এক হওয়ার দিন। আজ কত প্রতীক্ষার পর আমরা এক হচ্ছি। আপনার জন্য সেজে গুজে আমি বসেছিলাম, আপনি সময় মতো আসেননি। আর যখন এসেছেন বিষণ্ণ মুখ নিয়ে এসেছেন। আমার সাথে একটা ভালো করে কথাও বলেননি, আমার দিকে একটু ভালো করে তাকানোনি। সব ভুলেও আমি এখানে আসার পর ঠিক হয়েছিলাম, কিন্তু আবার সেই অপেক্ষা। আগে আমি আপনাকে সহ্য করতে পারতাম না, অপেক্ষা করিয়েছি, কষ্ট দিয়েছি। সেই প্রতিশোধ কি এখন আপনি নিচ্ছেন আমার উপর? আমি তোমাকে একটা কথা অনেক আগেই বলেছি, আমাকে কখনো ভুল বুঝবে না আর অবিশ্বাস করবে না। যাকে ভালোবাসি তার উপর প্রতিশোধ নেওয়া যায়? আর তখন তুমি, তোমার মন ছেলে মানুষই ছিল। আর তুমি যে আমার মতনই আমাকে পাগলের মতো ভালোবাসো সেটা আমি জানি, বুঝি। আমি স্পর্শের কথা শুনেও শান্ত হতে পারলাম না, কাঁদতে লাগলাম। স্পর্শ আমার হাত ধরতে যাবে সেই মুহূর্তেই মনে পড়ল ভাবি আমাকে বলেছিল স্পর্শের যখন রুমে আসবে সাথে সাথে আমার তাকে সালাম করতে। আমি নিজের কান্না আটকানোর চেষ্টা করতে করতে কান্না মিশ্রিত গলায় থেমে থেমে সালাম দিলাম। পায়ে হাত দিয়ে সালামকে আমি সমর্থন করি না। আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত করতে নেই। আমি মুখে সালাম দিলাম শুধু। সালাম দিতে দেখে স্পর্শের মুখে হাসি ফুটলো। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।